exercise. Exercise is the key word. This is the only drug that works. আমার পিএইচডি থার্ড টপিকে এটাই ছিল যে ওয়ান অফ দ্য টপিকস আর কি, যে আমরা 16 মাস বয়সী কিছু ইঁদুর নিছি। 16 মাস যারা এক্সারসাইজ করছে বয়স্ক, ওদের মেমোরি ভালো হয়ে গেছে। ট্রাস্ট মি, মেমোরি ইজ ডাইরেক্টলি লিঙ্ক উইথ স্লিপ। আচ্ছা, স্লিপ কোয়ালিটি। ইনফ্যাক্ট আপনার যদি ভালো স্লিপ কোয়ালিটি না হয়, আপনি মেমোরি আপনার থাকবে না। ঘুমাতে হবে ম্যাক্সিমাম 10টার মধ্যে। আচ্ছা, 10টার সময় লাইট অফ। আমরা জার্মানিতে ডিনার করি বা রাতের খাওয়া খেয়ে ফেলি 6টার সময়। বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, এগুলা যেখানে পড়ায় দয়া করে পড়েন। কারণ কি, ফুড কোয়ালিটি ইজ দ্য মেজর ফ্যাক্টর। উই আর হোয়াট উই ইট। আমরা তাই যা আমরা খাই। ওয়েস্টার্ন ফুড কালচার যদি বলি, ওদের শর্করা থাকে ম্যাক্সিমাম 30%। বাংলাদেশে সেটা 70%, লেটস সে 70%, মানে ডাবল শর্করা খাচ্ছি আমরা। জার্মানিতে প্রায় 200 রকমের ব্রেড আছে। ওদের যে গম বা জব, মোস্ট প্রবাবলি বার্লি, মানে রাই, মানে অনেক ধরনের শস্য দানা মিক্স আপ করে এমন ভাবে ব্রেড গুলা বানায় যে ওখানে ফাইবার থাকে প্রচুর, প্রোটিন থাকে প্রচুর। মানে একটা ব্রেড আপনি জাস্ট একটু বাটার দিয়ে খেয়ে ফেলবেন, আপনার সব থাকবে ওটাতে। বাংলাদেশে শর্করা খাওয়া কমাতে হবে, সবকিছু হোল গ্রেন খাওয়ার চেষ্টা করতে হবে। এভরিথিং প্রসেসড খাবার, প্যাকেজড খাবার বাদ। আই ডোন্ট বাই সুগার, নট আ সিঙ্গেল কিলোগ্রাম ইন আ ইয়ার। আমাদেরকে ডিভাইস ইউজ একটু কমাতে হবে। জার্মান পিপল মোবাইল ইউজই করে, এখনো বাটন ফোন চালায় জার্মানিতে। ফোকাস, মোটিভেশন, অ্যাটেনশন, দিস আর মানে উই আর কলিং দেম আ টার্ম না, মানে এটা একটা টার্মিনোস, বাট ইটস আ বায়োলজিক্যাল মেকানিজম। You can be a AI trainer on education. আপনাকে ঘন্টায় এত টাকা দিবে, you can't imagine। মানে মানুষজন জার্মানিতে বাচ্চা হওয়ার আগে ডে কেয়ার বুকিং দেয়। বাচ্চা কাল থেকে ওরা বাচ্চাকে শিখায় যে 12টার সময় লাঞ্চ করতে হবে, 1 বছর বয়স থেকে। রুটিন করতে হবে, বাচ্চাকে সময় মতো খাওয়াতে হবে। বাচ্চা যখন যা চায় তখন দেওয়া যাবে না। আপ টু 15 ইয়ার্স, 15 বছর পর্যন্ত বাচ্চাকে একটু গণ্ডির মধ্যে রাখতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সাদমান সাকিব ভাইয়া। ভাইয়া একজন সিনিয়র জিনোমিক্স রিসার্চার বেসড ইন জার্মানি। ভাইয়ার সাথে আজকে আমরা অনেক বিষয় নিয়েই কথা বলবো, বিশেষ করে ভাইয়ার যে স্টুডেন্ট লাইফের অনেক এক্সপিরিয়েন্স, সেখান থেকে এখন রিসার্চের এক্সপিরিয়েন্স, এবং এখানে নানান আসপেক্ট হয়তো উঠে আসবে যে একটা মানুষ যখন পড়াশোনা শুরু করে তখন তার এনভায়রনমেন্ট তাকে কীভাবে এফেক্ট করে, তার যে একাডেমিক স্টাডিজ সেগুলোতে ফোকাস কিভাবে ধরে রাখা যায়, কি কি ক্রিটিক্যাল ডিসিশন একটা মানুষের জীবনে নিতে হয় যেটা তাকে তার ক্যারিয়ারের হয়তো একটা সেট পাথ তৈরি করে দেয়, অথবা সেই পাথ থেকে সরিয়েও দিতে পারে। তো এই সব কিছু নিয়েই আজকে আমরা ভাইয়ার সাথে ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এবং আজকে ভাই আপনার সাথে অনুষ্ঠান শুরু করার আগেই বেশ কিছু বিষয়ে আলাপ হচ্ছিল। জি জি জি। এবং সেখান থেকে জানতে পারলাম যে ভাইয়া আসলে আমার স্কুলের সিনিয়র। তো ব্যাপারটা খুব ভালো লাগছে। তো ভাইয়া, প্রথমেই আমি আসলে জিজ্ঞেস করবো, ভাই আপনি যে জিনোমিক্স নিয়ে রিসার্চ করেন, তো এই ব্যাপারটা আসলে কি এবং এই জিনিসটা আসলে কেন দরকার আমাদের? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। আমার নাম ডক্টর সাদমান সাকিব যদিও, বাট আমি নিজেকে সাদমান হিসেবে পরিচালিত পছন্দ করি। তো আমি জিনোমিক্স। সো জিনোমিক্স ইজ অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট জিনস। জিন মানে কিন্তু এই জিনভূত না, তাই না? ইটস অল অ্যাবাউট আমাদের যে শরীরের ভিতর একটা কোষ নিলাম, কোষ নিয়ে যখন আমরা সেটাকে ওই ডিএনএ এক্সট্রাক্ট করি। সো আমরা তো জানি ডিএনএ আরএনএ আছে একটা কোষের মধ্যে। যারা বায়োলজি পড়বে তারা আরো ভালো জানবে। তো আমার মূলত কাজ হচ্ছে একটা ডিএনএর ভিতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করা, এবং শুধু ডিএনএ না, একটা কোষের ভিতরে কি কি আছে সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, কারণ আরএনএ ইজ অ্যাকচুয়ালি আ বাই প্রোডাক্ট অফ ডিএনএ। সো দ্যাটস ওয়াই আমি জিনোমিক্স নিয়ে কাজ করছি আমাদের কোম্পানিতে, যেটার নাম হলো এভোটেক। এভোটেক হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা হলো জার্মানিতে হামবুর্গ বেসড। ওখানে আর কি আমি প্রায় 3 বছর হলো কাজ করতেছি। আর এর আগে আমি যদি জাস্ট মানে হালকা করে ব্যাকগ্রাউন্ডে যাই, এর আগে আমি পিএইচডি করেছি আসলে নিউরোসায়েন্সের উপরে। নিউরোসায়েন্সের উপর, জি। সো নিউরোসায়েন্সে পিএইচডি করেছি 4 বছর। তার আগে যদি যাই, আমি 2 বছর মাস্টার্স করছি নিউরোসায়েন্সে। আর তার লাস্ট যদি যাই, আমার মানে গ্র্যাজুয়েশন কোথা থেকে হয়েছে, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে
আলহামদুলিল্লাহ এখানে এখন জিনোমিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছি আর কি। ভাই আমাদের স্টুডেন্টরা হচ্ছে ক্লাসে একটা মজার কাজ করে, সেটা হচ্ছে কলা, তারপর হচ্ছে স্ট্রবেরি, এগুলো থেকে হচ্ছে ডিএনএ এক্সট্রাক্ট করে। রাইট রাইট রাইট। তো ওইখান থেকে হচ্ছে ওরা জানে যে ডিএনএ জিনিসটা হচ্ছে মানে কেমন দেখা যায়, হ্যাঁ সুতার মতো লম্বা, বাট এটার ভেতরের যে জিনিসপত্র সেগুলো নিয়ে আপনি রিসার্চ করেন। জি জি। মোর ইম্পর্টেন্টলি এখন ভাই আমার প্রশ্ন যে এই কাজটা আসলে আপনি কেন করেন, এই কাজে আপনার আগ্রহটা কেন তৈরি হলো? আপনি তো নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন অনেকদিন, তো তারপর কেন হচ্ছে জিনোমিক্সে শিফট করলেন? অ্যাকচুয়ালি জিনোমিক্সে শিফট করছি কিন্তু আমি 2010 সালে। আচ্ছা 10 সালে কিভাবে আমি আমার ইন্টারমিডিয়েট পাস করছি 2009। তো এরপরে আমি খুঁজতেছিলাম যে আচ্ছা আমি তো এখন ইন্টার পাস করছি, ইন্টার পর্যন্ত আমরা পড়ছি সায়েন্স না, আমি সায়েন্সে ছিলাম আর কি। তো আমি পড়াশোনা করছি, যদি আরেকটু ওখানে টাচ করি যে ঢাকা কলেজ থেকে। তো ইন্টারের পরে যখন কি হয় যে কোথায় যাব কি করব, টু বি অনেস্ট তখন বাংলাদেশের প্রেক্ষাপটে সবার টার্গেট থাকে যে হয় ইঞ্জিনিয়ার হবে নাহলে ডাক্তার হবে, রাইট? অ্যাবসলিউটলি। এবং সেই সময় আমি যদি আমার স্মৃতির একটু টাচ করি, কারণ আমি অ্যাকচুয়ালি পিএইচডি করছি নট নিউরো সায়েন্স, মেমোরির উপরে, লার্নিং অ্যান্ড মেমোরি আমরা টাচ করবো পরবর্তীতে। আমি মেমোরিকে একটু যদি ঘাটি, তো ওখানে আমি দেখতে পাই যে অ্যাকচুয়ালি তখন আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হওয়া। আই ওয়ান্টেড টু বি এন ইঞ্জিনিয়ার, কারণ আমার আব্বা আমাকে বলছিলেন, আমার আব্বার কি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, তো আমার আব্বু বলছিলেন যে হ্যাঁ তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কারণ আব্বুর স্বপ্ন ছিল বুয়েটে পড়ার। আব্বুর অ্যাকচুয়ালি বুয়েটে হয়েও গেছিলো, আমার আব্বু আর কি বেশ এজ মানে মনে কাউন্ট করতে হবে আর কি। সো বুয়েটে পড়ার ওই যে ইচ্ছাটা ছিল আমার আব্বার, যেটা কিন্তু হয় নাই, তো সেটা আমি ফিল আপ করতে চাইছিলাম। তো এই জন্য টু বি অনেস্ট মানে আমি অনেক ট্রাই করছি, বাট বাংলাদেশে ওই সময় কি মানে ওই সময় এখনও তো তাই না যে ইন্টারমিডিয়েট পড়ার পরে কোনো স্টুডেন্ট জানে না যে সে কই যাবে, কি করবে, ইজন্ট ইট? দিস ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলিটি ইভেন নাও। কারণ আজকে প্রায় 14 বছর হয়ে গেছে, মানে আমি আমার এই ইয়াটা শেষ হয়ে গেছে। তো সেই সময় ডিসিশন মেকটা কিভাবে করছিলাম না, মানে আমি একটু যদি বলি, তো আমি অনেক জায়গায় পরীক্ষা দিছি, এবং টু বি অনেস্ট যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা তো আসলে মানে ঘুরে ফিরে হয়, তাই না? বাংলাদেশের অনেক জায়গায় পরীক্ষা এখন মানে গুচ্ছ পরীক্ষা হয় ওর সামথিং, আবার হচ্ছে অনেকে গুচ্ছ থেকে বের হয়ে গেছে রিসেন্টলি, বের হয়ে গেছে। সো সেই সময় আমি পরীক্ষা দিতে আমি বুয়েটে দিছিলাম, আমি বুয়েটে ফার্স্ট আমার চয়েস ছিল, বাট আনফর্চুনেটলি সেখানে আমি ওয়েটিংয়ে ছিলাম, 1300তম হয়েছিলাম, বাট 1100 পর্যন্ত নিছিল। এরপরে মেডিকেল আমি একবার জাস্ট বসছি, মানে আমার কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট মানে ট্রাই করছি, হয়ে মানে ওটা হয় নাই। বাট ফাইনালি আমার চুয়েটে হয়েছিল, কিন্তু চুয়েটে কিন্তু আমি চান্স পাইছিলাম। চুয়েটে আমার 250তম ছিল, আর্কিটেকচারেও চান্স হয়েছিল, আমরা ফার্স্ট ব্যাচ ছিল আমাদের, মানে 23তম হয়েছিল আর কি। তো তখন আমার আব্বা আমার তখন দেশে নাই, আমার আব্বা তখন হজে ছিল আর কি। এবং ঢাকা ভার্সিটি পরীক্ষা অলরেডি রেজাল্ট দিয়ে দিচ্ছে, এবং ঢাকা ভার্সিটির সিস্টেমটা হচ্ছে কি সাবজেক্টটা পরে দেয় না, মানে ফার্স্টে একটা আসে সাবজেক্ট চয়েস ফর্ম দিতে হয়। তো ওদিকে আমি চুয়েটে অলরেডি ভর্তি হয়ে গেছি। আমি বলতেছি আচ্ছা আব্বা কি করবো, আমি তো ইঞ্জিনিয়ারিং তো চান্স পাইছি, হ্যাঁ বুয়েট না ফাইন ঠিক আছে, চুয়ে মানে একটা বি আর সি এর ডিফারেন্ট, রাইট? মানে ওকে। তা আব্বা বললো যে আচ্ছা দেখো তুমি ইঞ্জিনিয়ার হতে পারো ঠিক আছে, বাট চুয়েট তো অনেক দূরে, রাইট? মানে আমার বাসা হলো ঢাকার শাহবাগের এখানে আর কি, মানে একদম সেন্ট্রালি বলা যায়। তো এত দূরে যাবা, আমার ফ্যামিলি একমাত্র ছেলে আর কি। সো মানে ফোনে কথা বলছিলাম আব্বা আমার তখন মক্কায়। তো আমি বললাম ঠিক আছে ওকে, যেহেতু ঢাকা ভার্সিটি হয়েছে, আই ডোন্ট নো কোন সাবজেক্ট পাবো। আমার প্রথম আসলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ইনফ্যাক্ট, হ্যাঁ। তো আমি পরে ওই ক্যান্সেল করে চলে আসলাম। তো পরে দেখি যে সাবজেক্ট চেঞ্জ হয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি চলে আসছে। অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি, ইফ আই টেল অনেস্টলি, দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন যে আমি জেনোমিক্সে পড়া শুরু করছি। বাট আমি যখন ঢুকে দেখলাম যে ইটস অ্যামেজিং ওয়ার্ল্ড। ইউ ক্যান নো, মানে টু বি অনেস্ট ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি এটা অনেক পুরনো একটা সাবজেক্ট। এটাকে বলা হয়, মানে আমার বেশ কিছু কাজিন তখন 1জন বা 2জন পড়ছিল, ওনারা বলছে, আমি জিজ্ঞেস করছি আচ্ছা তখন তো জেনেটিক্স ছিল, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সাবজেক্ট, ফার্মাসি আছে, মাইক্রোবায়োলজি আছে। কারণ আমার পজিশন ছিল 654, আমি ওগুলা পেতাম না, কারণ ওগুলা হলো 500 বা 400-র মধ্যে শেষ হয়ে যায় মোটামুটি। তো আমি তখন বললাম আচ্ছা অ্যাপ্লাইড কেমিস্ট্রিও ছিল, তো ওইটাও আমার আসতো হয়তো। আমি যে সাবজেক্ট চয়েস ফিল আপ পুরো র্যান্ডমলি, আই ওয়াজ অ্যালোন লিটারালি, আমার বাপ মা কেউই নাই, আমি একা। তো আমি জাস্ট ফার্স্টে দিছিলাম ফার্মেসি, যেটা সবাই দেয়, সেকেন্ডে দিছিলাম বায়োকেমিস্ট্রি। তো এইভাবে বায়োকেমিস্ট্রি ঢোকার পর মানে আমি 4 বছর পড়ি, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ জিনোমিক্স না, বিকজ দিস ইভেন নাও মানে এটা অ্যাকচুয়ালি জীবন রহস্য না, ডিএনএ কে কি বলা হয় জীবন রহস্য, তাই না? যে প্রত্যেকটা
শুধুমাত্র মানুষ না, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা অর্গানিজম, মানে ইভেন ব্যাকটেরিয়া যেটা আমরা চোখে দেখতে পারতেছি না, ওটার মধ্যে কিন্তু ডিএনএ আছে। ইভেন ভাইরাস, ওটার মধ্যেও কিন্তু ডিএনএ না, ওটা ভাইরাল আবার ভাইরাসের আবার মানে মাইক্রোবায়োলজি যারা পড়ছে তারা বলতে পারবে যে ভাইরাসের আবার ডিএনএ আরএনএ দুই রকমই আছে। মানে ডিএনএ আরএনএ জিনোমিক্স ইটস অ্যাকচুয়ালি দ্য সিক্রেট অফ লাইফ। দ্যাটস বেসিকলি ওয়াই আমি এখনো আর কি জিনোমিক্স নিয়ে আসি আলহামদুলিল্লাহ। তো ইচ্ছা আছে সারা জীবন এটা নিয়ে কাজ করে যাওয়ার, লেটস সি। না ভাইয়া, চমৎকার। মানে একটা সাবজেক্টের হচ্ছে ভেতরে ঢোকার পরে সেখানে যে অনেক নতুন ফ্যাসেট দেখা যায়, এন্ড সেখান থেকে যে এই জিনিসটা নিয়ে আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়া যায়, এই ব্যাপারটা খুবই অ্যামেজিং। জি জি। তো ভাইয়া এরপরে তো আপনি হচ্ছে আবার নিউরো সায়েন্সে মুভ করেছিলেন। জি। আমার একটা প্রশ্ন আছে, জি শিওর। সেটা হচ্ছে যে আমরা কাউকে কাউকে দেখি যে তারা হয়তো খুব অল্প পড়াশোনা করে বা ইনপুট খুব অল্প নেয়, কিন্তু তাদের আউটপুট বা পারফরমেন্স রেজাল্ট এটা হচ্ছে বাকিদের অনেকের থেকে হচ্ছে অনেক বেশি হয়। অনেকে একটা জিনিস একবার দুইবার শুনেই হচ্ছে মনে রাখতে পারে, তাদের মেমোরি খুবই শার্প। ইভেন আমরা হচ্ছে অনেক প্রাচীন কালের লেজেন্ড শুনেছি যে আরব বেদুইনরা নাকি হচ্ছে বড় বড় মহাকাব্য একবার শুনেই হচ্ছে মনে রাখতে পারত। একটা ছোট্ট গল্প মনে পড়লো যে এক লোকের সামনে অন্য ভাষাভাষী দুইজন হচ্ছে ঝগড়া করছিল। তো পরে হচ্ছে সকালবেলা তাদের বিচার দিতে কাজীর কাছে নিয়ে গেল। তো কাজী জিজ্ঞেস করলো যে এই দুইজন যে ঝগড়া করছিল একজন আরেকজনকে হয়তো স্ট্যাব করেছে বা এরকম। তো ওই লোকটাকে জিজ্ঞেস করছে যে তুমি কি বলতে পারবা, সাক্ষী দিতে পারবা যে ওরা কি বলতেছিল? তো উনি বলতেছে যে আমি ওদের ভাষা জানি না, কিন্তু ওরা কি বলতেছিল আমি হুবহু বলতে পারবো। মানে সে হচ্ছে একবার শুনে তাদের পুরা ঝগড়াটা সে হচ্ছে বলে দিল, তখন সেখান থেকে হচ্ছে কাজী বিচার করে দিল। এবং এটার মেকানিজম আছে অ্যাকচুয়ালি। এই মেকানিজমটা আসলে কি, মানে এই জিনিসগুলো কি আসলে ট্রু? অনেকে হচ্ছে ইটস সিম্পল আইডেন্টিক মেমরি থাকে, একবার দেখা মাত্র মনে রাখতে পারে। এটা কিভাবে কাজ করে? ইটস অ্যাকচুয়ালি মানে আমার অ্যাকচুয়ালি গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, বিকজ this is a very basic mechanism of how memory is created in our brain. আমাদের আমি মেডিকেল, কারণ আমাদের পড়াশোনাতে আমরা যখন মাস্টার্স করছি, আমি তো 2014 থেকে 16 2 বছর মাস্টার্স করছিলাম, সেখানে তো আসলে আমাদের মানে মানুষের ব্রেন নিয়ে, অ্যাকচুয়ালি মরা মানুষের ব্রেন নিয়ে আমরা ডাইসেক্ট করে করে দেখাইছে যে কোন পার্টে কি আছে, কোন পার্টটা ভাষার জন্য ইম্পর্টেন্ট, কোন পার্টটা এই যে আমি যে বসে আছি এভাবে, ওই পার্টটা যদি না থাকতো আমি এভাবে পড়ে যেতাম। ঠিক আছে, মানে আমি আমার মধ্যে সব আছে, বাট ওই ব্রেনের ওই পার্টটা যদি না থাকে আমি এইভাবে স্ট্রেট থাকতে পারতাম না। তো মেমোরি ইজ অ্যাকচুয়ালি হিপোক্যাম্পাস নামে একটা একটা ব্রেন, একটা ছোট পার্ট, মানে ব্রেন তো একটা পুরো একটা অর্গান। তো হিপোক্যাম্পাস হলো আমাদের একটা ব্রেনের একটা মানে সাবসেকশন অ্যাকচুয়ালি, যেটাকে বলা হয় মেমোরি সেন্টার অফ ব্রেন। অ্যান্ড আমি যদি আপনাকে বলি এটা কোথায় থাকে, আপনি জানেন হিপোক্যাম্পাস কোথায় আছে? আমাদের হিপোক্যাম্পাস থাকে দুটো। আচ্ছা। কানের একটু নিচে টেম্পোরাল লোব বলে, মানে কানের ভিতরে, হ্যাঁ, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা 3D বল, হ্যাঁ। তো এটা ভিতরে থাকে এবং দুই পাশে দুটো থাকে, লেফট হিপোক্যাম্পাস, রাইট হিপোক্যাম্পাস, হ্যাঁ। তো আমাদের মেমোরি তৈরি হয় অ্যাকচুয়ালি অনেকভাবে। ঠিক আছে, যেটা বললেন যে সাউন্ড শুনে আমরা মনে রাখতেছি, রাইট? কারণ আমাদের সাউন্ড অ্যাকচুয়ালি দুই কান থেকে ঢুকে এটা হলো মানে ব্রেনের সবকিছু। আমি যদি এখানে পুরো স্টুডিওতে অনেকগুলো তার দেখতেছেন না, তারগুলো অ্যাকচুয়ালি নিউরন না, নিউরন হলো একটা বেশি নিউরন, মানে এটা তো একটা বেসিক সবাই জানে নিউরন, হ্যাঁ। নিউরন হলো ব্রেনের বলেন সারা শরীরের মানে ইলেকট্রিক্যাল কানেকশন। আপনি ট্রিপলিতে পড়ছেন অর সামথিং, তো আপনারা ইলেকট্রনিক্স যখন পড়ছেন তখন প্রত্যেকটা কানেকশন কি তার দিয়ে হয় না, কি কপার ওয়্যার, রাইট? অর সামথিং, যে কোনো ভালো কন্ডাক্টিভ হয়, কখনো কপার দিয়ে হয়, কখনো গোল্ড দিয়ে হয়। হিউম্যান বডিতে কন্ডাকশন কিভাবে হয় বলেন? নিউরন দিয়ে। হ্যাঁ, নিউরনগুলোর হচ্ছে যে কানেকশন গুলো থাকে ওখানে, মানে লিটারালি হচ্ছে আসলে আয়ন এক্সচেঞ্জ হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল, এক্স্যাক্টলি। সো আমাদের মেমোরি তৈরি হয় কিন্তু ফার্স্ট ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে, ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে। আচ্ছা, এই ইলেকট্রিক্যাল ইনপুটটা কিভাবে আসে? সিনাপটিক ট্রান্সমিশন বলে এটাকে, সিনাপস না, যে দুটা নিউরন সিনাপস ট্রান্সমিশন হচ্ছে। কিন্তু এটা কিভাবে হচ্ছে? আমাদের যে কানের ভিতরে যে সাউন্ড, হ্যাঁ, এই যে মানুষের অনেক সময় কান ফুটো হয়ে যায়, ইয়ার ড্রাম, কানে পচন ধরে ও সামথিং, ঠিক ওই একটা পর্দা দিয়ে তো লাগানো, হ্যাঁ, পর্দার ঠিক পিছনে ওই নিউরনের সিনাপস গুলো থাকে। ঠিক আছে, নিউরনের অ্যাকচুয়ালি আমি যদি আমার হোয়াইট বোর্ড থাকলে অসাধারণ লাগতো, আমি ড্র করতে পারতাম, বাট নিউরন হলো জাস্ট একটা মানে যদি বলি যে একটা সেল বডি থাকে আর এটার কিছু পা থাকে, হাত পা, ওইটা সিনাপস তৈরি করে আর কি। তো এই সিনাপস গুলা বা সামথিং রিসেপ্টর বলে, রিসেপ্টর মানে রিসিভ করে, হ্যাঁ, মানে
ধরেন আমি যদি বলি অ্যানালগ ডিজিটাল কনভার্সন, না? সো অ্যানালগ আমি যদি কাইন্ড অফ লাইক এ ট্রান্সডিউসার। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সাউন্ডটা যে অ্যানালগ সাউন্ড যে ডিজিটালি কনভার্ট হয়ে এটা ফার্স্ট যায় হিপোক্যাম্পাসে। আচ্ছা, মানে সরি আমি একটু কারেক্ট করি, অডিটরি কর্টেক্স আছে, মানে ব্রেনে আবার অডিশনের মানে এই যে সাউন্ডের জন্য পার্ট আছে। তো এই যে এই কোয়েশ্চেনগুলো এখন ওপেন কোয়েশ্চেন, কেমন যে ফার্স্ট কই যায়, সেকেন্ড কই যায়, থার্ড, মানে কারণ এই একটা ব্রেনের মধ্যে এত ইন্টিগ্রেটেড সার্কিটরি, ইটস স্টিল পিপল, মানে মানুষজন এখন এটা বাইর করতেছে কিভাবে কি হয়। বাট সহজ ভাষায় যদি বলি, মেমোরি তৈরি হয় হিপোক্যাম্পাসে, এবং আমার শুধু সাউন্ড না, মানে মেমোরির মধ্যে ইভেন মানে টেম্পোরাল টাইম সেল আছে, প্লেস সেল আছে, গ্রিড সেল আছে, মানে বিভিন্ন রকম হিপোক্যাম্পাসের মধ্যে এই নিউরন, এগুলো সবই নিউরন বা নিউরন ছাড়াও আরো অনেক রকম কোষ আছে, সেগুলো এগুলো এনকোড করে, বুঝছেন? মানে এবং এনকোড করে এই যে টাচ, মেনলি টাচ ছাড়াও যে স্মেল, গন্ধ। আপনি একটা পুরোনো জায়গায় যাবেন, ওই গন্ধটা আপনার মনে পড়ে না যে আচ্ছা এই জায়গায় তো এই গন্ধটা শুকছিলাম, অথবা সাউন্ড তো সাউন্ডই না, মানে কোনো মানুষজন যদি এই যে একজন মানুষের কথা, তাই না, এই যে আপনার আজ থেকে 20 বছর আগের সাউন্ড হয়তো মনে পড়বে কারো যদি ভয়েস শোনেন, তাই না? এই সেম ওয়েতে ওই আরবের যে 1400 মানে হাজার হাজার বছর আগে ওই যে দুইজন ঝগড়া করতেছিল, ওরা ইভেন তো মানে যিনি হলো সাক্ষী দিচ্ছিল উনি তো বুঝতেছে না, বাট হি হার্ড দ্য নয়েজ, ফর হিম ইটস আ নয়েজ, এট দি এন্ড অফ দ্য ডে, মানে এটা নয়েজ ছাড়া কিছু না। ওই নয়েজটা তার হিপোক্যাম্পাসে গেছিল, হিপোক্যাম্পাসে যে মনে করেন যে স্টিমুলেট করছিল, ওই সিনাপটিক ট্রান্সমিশন করে তার মেমোরিতে ওইটা স্টোর ছিল, ওইটা যে সে জাস্ট ওই কাজের কাছে বসে যে এই, হ্যাঁ বুঝতে পারছেন? এই ইটস আ ভেরি সিম্পল সার্কিট, বাট অ্যাকচুয়ালি আপনি যদি এটাকে একটা মাদারবোর্ড বা ইয়ার সাথে কল্পনা করেন, I don't know how many millions of motherboard are there actually, মানে বুঝছেন তো সার্কিট যেটা বলতে আছে, মানে ইটস ব্রেন। আমি যদি একটা সহজ ভাষা বলি, আজকে মানে ব্রেন ইজ দ্য মোস্ট integrated, মানে দ্য বেস্ট ডিজাইনড সার্কিটরি, আই উড সে। এর থেকে বেটার সার্কিট ডিজাইনার হয় না। তার মানে মেমোরি জিনিসটা কি আসলে কাইন্ড অফ ট্রেনেবল, যে আমরা কি কাউকে হচ্ছে বেটার মেমোরি ধরে রাখার জন্য ট্রেন করতে পারবো এরকম? হ্যাঁ, এটা অফকোর্স, এন্ড এটা নিয়ে আমাদের রিসার্চ ছিল। আচ্ছা, নট অনলি রিসার্চ, মানে আমি নিজের হাতে এই মেমোরি কিভাবে খারাপ হয়, আমার পিএইচডি থিসিসের টপিক বলবো। আমি পিএইচডি শেষ করছি 2020-এ। আমার পিএইচডির হেডলাইনটা মনে নাই, মানে ইট ওয়াজ মানে ইংলিশে বেশ লম্বা একটা টাইটেল ছিল, বাট আমি যদি সহজ ভাষায় বলি, আমার পিএইচডির মেইন গোল ছিল অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট স্টোরিজ। হ্যাঁ, এবং আমার শুরু স্টোরি মানে তিনটা পার্টের একটা পার্ট ছিল যে ব্রেন কিভাবে ফোল্ডিং হয়। কারণ মানুষের ব্রেইনই একমাত্র, মানে মানুষের ব্রেন না, মানে মানুষ বা ম্যামালস মানে যারা ভাঁজ থাকে, কিন্তু ইঁদুরের ব্রেনে কোনো ফোল্ডিং নাই, ইঁদুরের ব্রেন একদম স্মুথ। ওয়াই? এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন, এবং ওটা আমরা দেখাইছি যে এপিজেনেটিক মানে জিনোমিক্সের মধ্যে কিছু পার্ট আছে, মানে এপিজিনোম, মানে জিনোমের উপরেও মানে আরেকটা লেয়ারের ইনফরমেশন বলা যায়, ওইটা দিয়ে দেখাইছিলাম যে হ্যাঁ, এইটা যদি আমরা এটা করি তাহলে ব্রেন ফোল্ডিং হয়। আমরা ইঁদুরের ব্রেনে ফোল্ডিং আনছিলাম লিটারেলি, কিন্তু ইঁদুরটা মারা গেছিল আলটিমেটলি, কারণ মানে এটা নর্মাল না, এটা ন্যাচারাল না। মানে আমরা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে দেখাইছিলাম যে নট অনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ালি ইটস আ ড্রাগ। আমরা ইঁদুরকে ওষুধ খাওয়াইছিলাম, প্রেগনেন্ট ইঁদুরকে। হ্যাঁ, ও প্রেগনেন্ট ওষুধ খাইছিলাম, তো যখন বাচ্চা হয়েছে, বাচ্চার ব্রেন স্লাইস করে দেখছি যে ওই বাচ্চাগুলার ব্রেনে ফোল্ডিং তৈরি হয়ে গেছে জাস্ট একটা ড্রাগ দিয়ে। ওটা একটা পাবলিশ পেপার। আমি আমার সব পাবলিকেশনগুলা গুগল স্কলার মেনটেন করা, সোফার মানে 22টা পাবলিকেশন হয়েছে, আমার দেখতে হবে। তো ওয়ান অফ দ্য ফার্স্ট পার্ট ছিল পিএইচডির এটা। এই যে মেমোরি ওই কোশ্চেনটা আসতেছে, এটা এই সেকেন্ডটা একটু বেশি মানে হার্ড কোর সায়েন্সের টপিক হয়ে যাবে, এটা এপিজেনেটিক্সের একটা মেকানিজম। বাট থার্ড পার্টে ছিল এটাই যে বয়স হইলে কিন্তু মেমোরি লস করে, মেমোরি ল্যাপস করে। এবং আপনার কোশ্চেন ছিল যে মেমোরি কিভাবে ট্রেনিং করে বেটার করা যায়, রাইট? এবং লেটস সে আমাদের যারা ছোট সোনামণিরা আছে, অথবা স্কুল কলেজে পড়া যারা বেটারি আছে, তারা কিভাবে মেমোরি বেটার করবে? হ্যাঁ, এটা কিন্তু সবার হচ্ছে একটা বার্নিং কোশ্চেন। এটা বার্নিং কোশ্চেন, রাইট? সবার কথা যে আমার মনে থাকে না, হ্যাঁ, মনে থাকে না, কিছুই মনে থাকে না, কিছুই করা যায় না, কিভাবে করা যায়? তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি অন্যভাবে আমি বের করার চেষ্টা করছি। আমি বলবো না, কারণ কি আমাদের রিসার্চগুলো সব কোলাবোরেটিভ, মানে আমার সাথে প্রায় 50 জন কাজ করছে। হ্যাঁ, তো আমাদের রিসার্চে যেটা আমরা বের করছি যে মানে এক্সারসাইজ ইজ দ্য কি ওয়ার্ড। হ্যাঁ, দিস ইজ দ্য অনলি ড্রাগ দ্যাট ওয়ার্কস
বাট এটাতে আমি আসতেছি, এটা কিভাবে আমরা বাইর করছি। আমরা করছি কি, আমার পিএইচডি থার্ড টপিকে এটাই ছিল যে ওয়ান অফ দ্য টপিকস আর কি, যে আমরা 16 মাস বয়সী কিছু ইঁদুর নিছি। 16 মাস, 16 মাস বয়সী ইঁদুর। তাহলে আমি আপনাকে একটু ব্যাক রেটরিক কোয়েশ্চেন করি যে ইঁদুর বাঁচে কয় মাস জানেন? আমার খুব ক্লিয়ার আইডিয়া নেই। আমি বলি, ইঁদুর বাঁচে অ্যাকচুয়ালি 24 মাস, মানে 2 বছর। আচ্ছা। তো তাদের মৃত্যু কখন তারা মারা যাবে এটা তো আল্লাহ ভালো বলতে পারে, বাট ইঁদুরের লাইফ স্প্যান যদি বলি 24 মাসের মধ্যে আমরা তাদের লেটস সে মিডল এজের ইঁদুরগুলোকে নিছি। 16 মাস মানে অলরেডি তো 2/3 পার হয়ে গেছে। এখন এটাকে যদি আমার পিএইচডি ডিফেন্স আমি এই টকটা দিছিলাম, আমি সেটার একটা সিনথেসাইজ করে বাংলায় বলতেছি যে ওইটা হল ইকুইভ্যালেন্ট টু 40 ইয়ার্স। আচ্ছা। মানুষের বয়স যখন 40 হয় তখন থেকে মানুষের মেমোরি ডিক্লাইন করা শুরু করে। এটা মানুষ না টের পায় না, বুঝে না। বুঝে কখন? 50 যে বলে আরে আমার তো কিছু মনে পড়তেছে না, বা এটা তো ভুলা শুরু করছি। 60 যে মনে হচ্ছে আমার তো কিছুই মনে পড়তে পারছে না। 70 যে যখন মানুষ কবরের কাছে চলে যায় তখন ভুলেই যায় সবকিছু। এটাকে অ্যাকচুয়ালি বলে ডিমেনশিয়া। ডিমেনশিয়া ইটস এ টার্ম না, মানে এটা তো অসুখ হলে হয় ডিমেনশিয়া। কিন্তু এটার মেকানিজম কিন্তু সবারই হবে। এই যে আপনি আমাদের যারা যারা ভাইরা আছেন স্টুডিওতে, সারা ওয়ার্ল্ডের ইটস আ মেজর প্রবলেম যে ভুলে যাওয়ার রোগ, এবং কারো কারো অনেক আগে হয়, কারো কারো অনেক পরে হয়। ঠিক আছে, এটা রিসার্চ, মানে টু বি অনেস্ট আমি হার্ডকোর স্ট্যাটিস্টিক্সে যেতে চাচ্ছি না, বাট মানে সারা ওয়ার্ল্ডে ইটস আ মেজর প্রবলেম ফর ওল্ড এজ পিপল, যে যারা বয়স হয়ে যায় তারা কিন্তু মনে রাখতে পারে না। আপনি চিন্তা করেন আজকালকার যত ওল্ড হোমগুলো আছে ওখানে যে বয়স্কদের সাথে কথা বলে দেখেন, ওনারা কিন্তু কোনো কিছু কারণে ভুলে যাচ্ছে, তাই না? জিনিসপত্র মনে রাখতে পারতেছে না। এখন আমার বা আমাদের গ্রুপ, আমি যেখানে কাজ করছি, আমি যদি একটু বলি, আমি আমার মানে মেমোরি নিয়ে আমরা কাজ করছি আমি জার্মানিতে, মানে গটিঙ্গেন নামে একটা শহরে। গটিঙ্গেন হলো ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, জার্মানিতে বলা হয় যে ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইচ ওয়ান দ্য মোস্ট নোবেল প্রাইজেস। অ্যান্ড ইনফ্যাক্ট গটিঙ্গেন এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের কবর হলো গটিঙ্গেনে, জানেন? তারপরে গাউসিয়ান থিওরি, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, হি ওয়াজ ফ্রম গটিঙ্গেন। মানে আরো অনেক গটিঙ্গেনের ইনোভেশন আছে। এই যে A4 পেপার, এটার অরিজিনাল ডিজাইন ওয়াজ ফ্রম গটিঙ্গেন 1700 বা 1800 সালে ফার্স্ট। এটার একটা ম্যাথমেটিক্যাল আছে যে A4 কাগজগুলা ওই যে ফোল্ড করে করে জিনিসটা, এ সাইজের কাগজগুলো সবগুলো হচ্ছে 1:2 রেশিও, রাইট? এই ফোল্ড করলেও হচ্ছে আসলে সেম রেশিও, 1:2 রেশিওটা বাইর করছে গটিঙ্গেনের একজন প্রফেসর। আই ওয়াজ অ্যামেজড টু সি দিস, যে গটিঙ্গেনে এমন একটা জায়গা। সো আমরা মেমোরি নিয়ে কাজ করছি গটিঙ্গেনে, মানে আমি যখন ঢুকছি ওখানে মাস্টার্সে। এবং গটিঙ্গেন হলো অ্যাকচুয়ালি ইউরোপিয়ান নিউরোসায়েন্স ইনস্টিটিউট, মানে হোল ইউরোপের মধ্যে ইটস এ সেন্টার ফর এক্সেলেন্স, আলহামদুলিল্লাহ। তো মানে আমি আসলে আল্লাহর কাছে শুকরগুজার যে এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে নিচ্ছেন, মানে ওখানে কাজ করার জন্য। তো ওইখানে আমরা ওই যেটা বললাম যে যারা স্টুডেন্টরা, মানে এটা আমার একটা প্রশ্ন ছিল যে আচ্ছা মেমোরি কিভাবে বড় করা যায়, মানে কিভাবে ভালো করা যায়। তো আমাদের আমার অ্যাকচুয়াল রিসার্চে যদি বলি যে আমরা ওই 30টা ইঁদুর নিয়েছিলাম যারা মিডল এজড, যারা কিনা 16 মাস বয়সী ছিল, যে এবং ওই হাইপোথিসিস ছিল এটাই, যে হাইপোথিসিস কি যে আচ্ছা এই 16 মাস বয়সী ইঁদুর এরা তো মানুষ যারা 40-50 তাদের মতো, এবং আমরা জানি যে 40-50 মানুষগুলার কমে যাচ্ছে, মেমোরি কমে যাচ্ছে। তো আচ্ছা দেখি তো, কিন্তু এখানে একটা কথা বলি, কিছু সুপার হিউম্যান আছে যারা কিন্তু মেমোরি ভোলে না, রাইট? আপনি পুরো মানুষ মেমোরি কম্পিটিশন হয়, এবং আপনি যদি মেমোরি টেস্ট নেন, অনেক মানুষ আছে যে তাদের মেমোরি এক্সট্রিমলি শার্প, এক্সট্রিমলি, ইভেন দো তারা 100 বছর বয়স বা 80 বছর বয়স, রাইট? তো আমরা চাচ্ছিলাম কি এরকম কিছু ইঁদুর খুঁজে বের করতে যাদের মেমোরি স্টিল মানে ভালো, মানে ওই বয়সে। তো ওই 30টা থেকে আমরা কয়টা ভালো ইঁদুরের মানে পাইছিলাম যাদের মেমোরি ভালো, জানেন? মাত্র একটা। আচ্ছা, তার মানে এটা কিন্তু খুব রেয়ার যে মেমোরি কিন্তু অলরেডি ওই 16 মাস বয়সে গন অলরেডি। মানে আমাদের যে একটা টেস্ট ছিল, আমি জানি না এটা বললে বুঝবেন কিনা, এটাকে বলে মরিস ওয়াটার মেজ। একটা ওয়াটার মেজ, মানে একটা পানির মধ্যে ইঁদুরগুলো ফালাই দিতাম। তো ওরা হলো, এবং ওটা কনটেক্সট থাকতো। আমরা এই যে এখানে যেরকম বিভিন্ন গাছপালা আছে, তো আমরা ওটাকে ওদের বোঝানোর জন্য কিছু হাতে, আমি নিজে একসাথে স্টার আঁকছি, গোল আঁকছি, এই করে ওই ইঁদুরগুলা যাতে সাঁতরানোর সময় বুঝতে পারে আচ্ছা ঠিক আছে এখানে একটা মানে গাইড করতো ওদের। এই যে এই গাইডিংটা হিপোক্যাম্পাস থেকে আসে। আচ্ছা, হিপোক্যাম্পাস অ্যাকচুয়ালি নট অনলি দ্য মেমোরি সেন্টার, হিপোক্যাম্পাস ইজ আওয়ার জিপিএস অফ দ্য ব্রেন, ট্রাস্ট মি। মানে হিপোক্যাম্পাস অ্যাকচুয়ালি অনেক কিছু করে, মানে এটার মাল্টি পারপাস বলা যায়। তো আমরা যেটা বললাম যে যখন দেখলাম যে আচ্ছা ইঁদুরের মধ্যে একই কাহিনী, যে মানুষও মেমোরি ভালো না, ওই 50 পরে ইঁদুরের মধ্যে তো তাই। তো
তো পরে আমরা আরেকটা টেস্ট করছিলাম যে বয়স্ক ইঁদুর দুটা গ্রুপ করছিলাম, যে এক গ্রুপ অফ বয়স্ক ইঁদুর 30টা, মানে অনেক, এগুলো কিন্তু অনেক সময় লাগছে, মানে 30টা ইঁদুরকে ট্রেনিং দেওয়া, মানে ওই গল্প আরেকটা অন্য পডকাস্টের কাহিনী আর কি। সো ব্যাপারটা হচ্ছে যে বয়স্ক ইঁদুরগুলাকে আমরা দৌড়াইতে দিছি। বয়স্ক ইঁদুরগুলাকে শুধু দৌড়ানো না, এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট বলে এটাকে। এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট মানে কি, ওদেরকে আমরা ওই শেরাটন হোটেলের থাকার মতো অবস্থা করেছে, ওদেরকে এত বড় খাঁচা দিছি, ওরা দৌড়ায় বেড়াইছে। একটা খাঁচায় মাত্র 5টা ইঁদুর রাখছি, হ্যাঁ, মানে ইউজুয়ালি ওই খাঁচায় হয়তো 50টা ইঁদুর থাকতে পারতো, মানে ওদেরকে লাইক বিশাল বড় একটা জায়গা দিছি থাকার, এবং দৌড়ায় বেড়াচ্ছে। এবং সেম সাইজের, যেহেতু এক্সপেরিমেন্টটা সায়েন্টিফিকলি ভ্যালিড হইতে হবে, সাইজটা সেম রেখে আমরা করছি কি, আরেকটা বক্সে মানে সেম গ্রুপ অফ ইঁদুর, বয়স্ক, এইজটা সেম, কিছুই দিয়ে নেই, তাদের খালি খাবার আর পানি দিছি। আর এদিকে খাবার, পানি প্লাস দৌড়ানোর রানিং হুইল, আর অনেক টয়েজ আছে, ইঁদুরের অনেক ছোট ছোট টয়েজ আছে। তো 10 সপ্তাহ পর, মানে আমরা ইঁদুরকে ট্রেনিং দিচ্ছি 10 উইকস মানে হলো 2.5 মাস। 2.5 মাস ট্রেনিং দেওয়ার পর, মানে তারা যখন 16 থেকে 18 মাসও হয়ে গেছে বয়স, 18 মাস ট্রেনিং করে আমরা ওদেরকে নিয়ে মেমোরি টেস্ট করছি। আচ্ছা, এই মরিস ওয়াটারমেস দেখছি কি, যারা এক্সারসাইজ করছে বয়স্ক, ওদের মেমোরি ভালো হয়ে গেছে আবার, ট্রাস্ট মি। অ্যান্ড মানে শুধু ওইটা না, মানে আমরা এই এক্সারসাইজ করার ফ্যাক্টরটা অনেক জায়গায় টেস্ট করছি, ইভেন জেনারেশনেও পাস হয় এটা। মানে আমি যদি বলি যে মানে ওই দুর্গতা তো বয়স হয়ে গেছে, আমরা করছি আরেকটা এক্সপেরিমেন্ট করছি। কারণ টু বি অনেস্ট, আমি যদি বলি যে পিএইচডি করার মানে হলো যে এক্সপেরিমেন্ট ওভার এক্সপেরিমেন্ট, ওয়ান ইজ টু ডু মেনি এক্সপেরিমেন্টস আনটিল ইউ ফাইন্ড দ্য ট্রুথ। তো আমরা তখন এটাই চিন্তা করছি, আচ্ছা ইয়াংদের কি হয়, তাই না? ইয়াং, এই যে এখন যেটা কিনা আমাদের খুবই রেলেভেন্ট হবে আমাদের শিক্ষার্থী ভাইয়া আপুদের জন্য এবং অভিভাবকদের জন্য অফকোর্স, যে টু বি অনেস্ট, যে ইয়াং বয়স্ক আমরা ইঁদুর নিছি, ট্রেনিং দিছি, এবং ওদের থেকে নেক্সট জেনারেশন আসছে। নেক্সট জেনারেশন এসে দেখি কি, যে মানে যেসব বাবা মা বলা যায় ওই আগে অনেক এক্সারসাইজ করতো, ওদের বাচ্চা কাচ্চারা কিন্তু মানে মেন্টালি অনেক শার্প হয়। মানে ওই বাচ্চা কাচ্চা বলতো ইঁদুরের বাচ্চাগুলো আমার, কারণ ওই টেস্টটা সেম, যে ওয়াটার মেজ টেস্ট কিন্তু আমাদের একটা ওয়াটার মেজ, তো আরো ইঁদুরের কিছু টেস্ট আছে, সব মিলায় আমরা পেয়েছি যে এক্সারসাইজ ইজ দ্য কি, দেয়ার ইজ নো আদার ওয়ে। অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম অফ বাংলাদেশ। বাংলাদেশের মেইন প্রবলেম হলো বাংলাদেশে কেউ এক্সারসাইজ করে না, নোবডি ডাজ দ্যাট, মানে নোবডি লিটারালি। আমি বলি, আপনি কি এক্সারসাইজ করছেন লাস্ট কবে? ভাই আমি কাহিনীটা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি আমাকে 3 দিন আগে এটা জিজ্ঞেস করতেন, আমি বলতাম যে আই ক্যান্ট রিমেম্বার। বাট হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমি খুব সিরিয়াসলি নিছি জিনিসটাকে, যে প্রতি বছরই নিউ ইয়ার্স রেজলিউশন। এক্স্যাক্টলি অলরেডি হচ্ছে আমি শুরু করছি, সো আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট যে এই বছর তো ঠিক থাকবে। হ্যাঁ, এই বছর ইনশাআল্লাহ ঠিক থাকবে। ইনশাআল্লাহ এই বছর যেন ঠিক থাকে। শুধু আপনি না, নিউ ইয়ার্স রেজলিউশন ইটস আ গুড অপরচুনিটি। মানে নিউ ইয়ার্স শুরু হয়েছে 2025, একটা উপলক্ষে আমরা ফর এক্সাম্পল একটা গোল সেট করতেই পারি, এবং এই যে গোল সেট করে ওটাকে অ্যাচিভ করা, আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, না? যে গোলটা একটা সেট করছেন, এবং এক্সারসাইজ মানুষজন করে না এই কারণে কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, রাইট? মানে আমি জানি আপনি কি করতেছেন, কি টাইপের এক্সারসাইজ করতেছেন, বা আপনি কি কোনো স্পোর্টসে আছেন? স্পোর্টস ইজ অলসো স্পোর্টসে না, ডেফিনেটলি হচ্ছে শুরু করছি এখন জিমে, বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে, দেন আস্তে আস্তে রেজিস্ট্যান্স ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং। এন্ড এখানে তাহলে আমি একটু বলি যে এক্সারসাইজ কিন্তু অ্যাকচুয়ালি 2 ধরনের আছে। বডি ওয়েট এক্সারসাইজ, এটা হলো অ্যানারোবিক মানে কি, যে আপনি অক্সিজেন ছাড়া আপনি জাস্ট এমন এক্সারসাইজ করতেন যে মাসল ফুলা একেবারে মানে সেরকম হবেন। আরেক ধরনের এক্সারসাইজ আছে যেটাকে এরোবিক এক্সারসাইজ বলে। এরোবিক এক্সারসাইজগুলোর মধ্যে কি কি পড়ে? দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, এনিথিং যেটা কিনা আপনার হার্ট রেটকে একটু বাড়ায় দিবে, ঘামবেন, শেষ। এরোবিক এক্সারসাইজের মধ্যে ফুটবল খেলা আছে, যে কোনো ধরনের খেলা। এখন আমরা দেখছি, এটা আমাদের রিসার্চ একটা পার্ট ছিল, যে মানে কারণ ইঁদুরকে দিয়ে তো ওয়েট ট্রেনিং করানো যায় না, রাইট? মানে ওদেরকে তো আপনি দিতে পারবেন না, রাইট? ওরা কিভাবে, ওরা বুঝেই না, ওদের ধরতে, আমি মানে এই যে আমার হাত এরকম হয়েছে, কারণ কি ইঁদুরকে সবসময় ধরতে হয় ঘাট থেকে, নাহলে ওকে এমন জোরে একটা কামড় মারবে, ঠিক আছে? মানে ইউ ক্যান্ট ইমাজিন, অনেক জোরে কামড় মারবে একটা ইঁদুর। অফকোর্স বলে রাখি যে বাংলাদেশে কেউ এসব টেস্ট করতে যায় না, কারণ আমাদের ইঁদুরগুলা হলো এমনভাবে মানে আমরা কালচার করতাম যে আমরা যদি কিছু ময়লা নিয়ে যেতাম, আমাদের ময়লার চোটে ইঁদুর মারা যেত। মানে ওরা এত ক্লিন এনভায়রনমেন্টে তৈরি হয়, এটা রিসার্চ গ্রেড আর কি।
ইঁদুরগুলো আমরা ফ্রান্স থেকে ইম্পোর্ট করতাম। কারণ ফ্রান্স থেকে ওরা এসে জার্মানিতে আমাদের একটা ইঁদুর হাউস ছিল, ওইখানে আমরা ব্রিড ট্রিট করে যা করা করতাম। আমাদের মধ্যে কেউ যদি উদ্যোক্তা মানসিকতা থাকে হয়তো চিন্তা করে যে তাহলে ইঁদুর রপ্তানি করা যায়। ইন্ডিড বাংলাদেশে এত ইঁদুর আছে এগুলো দিয়ে যে কি, এবং অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে হয়। আমি ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির আমাদের যে ডিপার্টমেন্ট কার্জন হলে এটা অফকোর্স সবার অ্যাক্সেস নাই, নিচতলা আমাদের একটা ইঁদুর হাউস আছে। আমার সদ্য স্যার আর কি, মানে উনার ইঁদুর মানে নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট আছে আমাদের, উনি খুলছে, ওপেন করছে, উনি ইঁদুর নিয়ে অনেক রিসার্চ করেছে, ওটা আমি জানি। এছাড়া বাংলাদেশে বিভিন্ন রিসার্চ অ্যাকচুয়ালি ইঁদুর নিয়ে রিসার্চ হয়, ICDDRB আছে অর সামথিং। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওই ইঁদুরের যে ব্যাপারটা, যে এটা কিন্তু ইঁদুর নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু রিসার্চ ইজ দ্য সেম। যে এই যে এক্সারসাইজ করার ব্যাপারটা, যে এরোবিক, এটা মানে দেখুন আপনি তো জিমে ঢুকছেন, অনেক স্টেপ পার হওয়া লাগছে, রাইট? আমি যদি আপনাকে বলি সবচেয়ে ইজিয়েস্ট এক্সারসাইজ কোনটা, সবচেয়ে ইজিয়েস্ট, আপনি ধর আপনি চিন্তাও করা লাগবে না, ইউ জাস্ট ডু ইট এন্ড ইউ উইল গেট দ্য বেনিফিট। সবচেয়ে ইজি হচ্ছে দৌড়ানো, মানে আমার কাছে যেটা লাগে। ইউ আর রাইট, ইউ আর এক্স্যাক্টলি। এন্ড সেজন্য আমি বলছি আমার এখনো পার মাসল ব্যথা আছে, কারণ আমার এটাকে বলে ডিলেড অনসেট মাসল সোরনেস, রাইট? ডোমস, যেটা আপনি মাসল করলেও হয়, এটা আমার হইতেছে কারণ দৌড়ানোর উপরে সহজ কিছু নাই। এবং আমি এটাকে সিরিয়াসলি নিছি। আমি যদি একটু পার্সোনাল স্টোরি বলি দর্শকদের উদ্দেশ্যে, যে 2020 সাল থেকে আমি দৌড়ানো শুরু করি অ্যাকচুয়ালি করোনার মধ্যে। করোনাকে মানুষ বলে যে আচ্ছা করোনা মানে করোনা ভাইরাস হয়ে সারা দুনিয়া একদম ব্লকড হয়ে গেছে, বাট সামহাউ আই ফিল লাইক করোনা ওয়াজ আ ব্লেসিং অ্যাকচুয়ালি। কিভাবে? করোনা যখন হয় তখন আমি পিএইচডির একদম লাস্ট ইয়ার, হ্যাঁ, তখন গটিংগেন থাকতাম আমি, যারা মানে বারবার গটিংগেন বলতেছি, এটা আসলে ওই GO এর উপরে দুটা ফোঁটা, TIGEN, মানে গটিনজেন বলে, কিন্তু গটিংগেন হবে কারণ জার্মান ভাষা আর কি। মানে সমস্যা হচ্ছে আমি 10 বছর জার্মানিতে থেকে আমার ওই ল্যাঙ্গুয়েজটা আমি জার্মান, ইংলিশ, বাংলা মিক্স আপ বলি, বুঝছেন? তো এই কারণে আর কি অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, এটা তো গটিংগেন কেন? যাই হোক, আমি করোনাতে স্টার্ট করি দৌড়ানো। করোনা সে মার্চ থেকে স্টার্ট হয়, মে মাস থেকে আই থট আচ্ছা ঘরে বসে আছি, কারণ সবাই ব্লকড, রাইট? মানে এভরিবাডি ইজ মানে হোম অ্যারেস্টের মতো। বাংলাদেশে তখন তো খুব খারাপ অবস্থা, জার্মানি তো খুব খারাপ অবস্থা, মানে এবং জার্মানিতে তো এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে, যে এনি কাইন্ড অফ বায়ো হ্যাজার্ড, মানে এটা বায়ো হ্যাজার্ড বলে, যে এটা ইটস আ হ্যাজার্ড, ইটস আ ডেঞ্জারাস থিং, যে একটা ভাইরাস যেটা কিনা কোথা থেকে উৎপত্তি হয় এবং সারা ওয়ার্ল্ডে সবাইকে এফেক্ট করতেছে, মানুষ মারা যাচ্ছে, রাইট? তো তখন মানে আমাদের সব ব্লক, একদম করোনা ব্লকের যেটাকে বলে। তো বাসায় থাকতে ভাবলাম কি করা যায়। তখন আমি ভাবলাম যে আমি যখন ঢাকা, আমি স্কুল পর্যন্ত আমি তো আইডিয়াল স্কুলে থাকতাম, একটা আলু পটল টাইপের স্টুডেন্ট ছিলাম, আমি কিচ্ছু করি না লিটারেলি, কারণ আমরা স্কুলে যাইতাম, পড়তাম, বাসায় চলে আসতাম, তারপর কোচিং করতাম। মানে ইট ওয়াজ এক্সেপশনালি রুটিন লাইফ। হ্যাঁ, ইটস ভেরি রুটিন, এত রুটিন যে রুটিনের বাইরে যে একটু খেলার সুযোগ ছিল না। এবং ঢাকা শহরের একটা বাচ্চার বড় হওয়া, আপনি চিন্তা করেন ঢাকা শহরে খেলার জায়গাও তো নাই, রাইট? এটা খুবই ডিপ্রেসিং আসলে, ভেরি ডিপ্রেসিং। সো তখন আমি যদি চিন্তা করি, আমি তখন থাকতাম মুগদাপাড়াতে, আমাদের বাট আই ওয়াজ গুড এনাফ যে আমি একটা মানে আই ওয়াজ লাকি এনাফ যে কলোনিতে থাকাতে, কলোনির মধ্যে কিন্তু খেলাধুলা করা যায়। ছোটবেলায় আমি জাস্ট ফুটবল খেলছি, হালকা ক্রিকেট খেলতাম, মানে বড় ভাইরা খেলতো, আমি জাস্ট যে দেখতাম আর কি, কারণ আই ওয়াজ ভেরি শাই কিড অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে। আমার খেলাধুলা করা শুরু হয় অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটিতে। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন আমি কারাতে প্র্যাকটিস করা শুরু করি, জুডো আর কারাতে। যদি বলেন যে ওয়াই, মানে কারণ কি মারপিট করার জন্য শিখতেছি? নো, কারাতে কারণ কি, মানে আমার ডিপার্টমেন্ট ছিল কার্জন হলে জাস্ট অপোজিটে ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামের আমি মনে হয় ভার্সিটির তখন ফার্স্ট ইয়ার শেষ করছি 2010-এ, 11তে জাস্ট উঠছি, আমি দেখি কি যে কিছু ইউনিফর্ম পরা লোকজন হেঁটে যাচ্ছে, তাদের এখানে ব্ল্যাক বেল্ট, ইয়েলো বেল্ট, কারাতে, হ্যাঁ ওইটা পরে আছে। আমি তো আল্লাহ, এগুলা তো ইন্টারেস্টিং, এটা কি জিনিস? তো হাইটে যে জিজ্ঞেস করলাম, নয়না চৌধুরী ম্যাডাম, ওনার সাথে আমার এখনো পরিচয় আছে, মানে এখনো দেখা হয়েছে। তো উনি সেন্সে, আমরা বলি সেন্সে, নয়না সেন্সে, তারপরে আরেকজন সেন্সে ছিলেন। তো উনারা ক্লাস নিতে এখনো নেয়। আমি প্রায় 8 মাস কারাতে প্র্যাকটিস করি ঢাকা ভার্সিটিতে, এবং ওই 8 মাসে আমার ওয়েট মানে প্রথম মাসে 10 কেজি কমে যায়। আপনি আমাকে চিনতে পারবেন না। আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমার মানে ছবি আছে, মানে কোলাজ। ফার্স্ট ইয়ার আমি একটা ছিলাম, একটা থাকে না যে গোল আলুর মতো। সেকেন্ড ইয়ারে যে হয়ে গেছি একটা মানে থাকে না যে ড্রাগ এডিক্টের মতো লিটারেলি।
থার্ড ইয়ারে যে একটু ভালো হয়েছে, ফোর্থ ইয়ারে যে নর্মাল হয়েছে। তো সেকেন্ড ইয়ারটা ছিল অ্যাকচুয়ালি আমার জন্য ট্রান্সফরমেটিভ ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতে, যে আমি এই যে এক্সারসাইজ নিয়ে সিরিয়াস হওয়া শুরু করছি। কিন্তু সিরিয়াস মানে কি সিরিয়াস না, টু বি অনেস্ট, অন দ্য সাইড, যে কিভাবে যে আমি ঢাকা ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্টে খুব ডিফিকাল্ট পড়াশোনা ছিল। ডিফিকাল্ট বলতে কি আমাদের প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকতো। আমি জানি না আপনাদের বইটা কি সিস্টেম ছিল, যে আপনাকে পার উইকে পরীক্ষা থাকতো নাকি? হ্যাঁ, ক্লাস টেস্ট তো থাকতোই, আর হচ্ছে টার্মের মাঝখানে হচ্ছে কিছু পরীক্ষা নেওয়া হয়তো, আবার একেবারে লাস্টে টার্ম ফাইনাল। এক্স্যাক্টলি। আমাদের ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি ইটস অ্যাকচুয়ালি কেন স্পেশাল, যে মানে আমাদের লাইফ সায়েন্সের মধ্যে ওয়ান অফ দ্য, মানে আমাদের লাইফ সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি আমরা সবসময় দেখতাম যে অন্য জায়গায় কি হয়, অন্যদের কিন্তু এত প্রেশার নেই। আমাদের ডিপার্টমেন্টে প্রত্যেক সপ্তাহে শনিবারে পরীক্ষা থাকতো, কারণ আমরা যখন পড়তাম তখন কিন্তু সপ্তাহে একদিন ছুটি থাকতো, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যে 2 দিন ছুটি শুরু হয়েছে। তো তখন আমাদের প্রত্যেক শনিবারে পরীক্ষা থাকতো। শুক্রবারটা কি অবস্থা বোঝেন, সপ্তাহে 7 দিন ব্লকড লিটারালি। কোনো শুক্রবার পাইতাম না যে আমরা একটু বিয়ের দাওয়াত খেতে যাবো, কোনো শুক্রবার পাইতাম না যে একটু ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাবো, কোনো শুক্রবার পাইতাম না, কারণ কি শনিবারে পরীক্ষা 8টার সময়। তো প্রত্যেক জুম্মার নামাজ পড়েই পড়া শুরু করে দিতাম, ঠিক আছে। সো কি করবো, আমার তো মানে ওইটা আরেকটা কাহিনী, যে কিভাবে রেজিলিয়েন্স এবং কিভাবে মানে ওইটা বিল্ড আপ করা লাগছে, বিকজ পুরো 4টা বছর আমাদেরকে 7 দিন সার্ভিস দেওয়া লাগছে ইউনিভার্সিটিতে। ল্যাব আমাদের মানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, তারপরে নামাজ আর খাবার ব্রেক, তারপর 2টা থেকে 5টা পর্যন্ত ল্যাব। সপ্তাহে 6 দিন ছিল আমাদের তখন। তো এবং সাপ্তাহিক পরীক্ষা, এবং পরীক্ষার মার্কসও অ্যাড হতো। তো আমি ভাবতেছিলাম যে আচ্ছা এভাবে করলে তো আমি টিকতে পারবো না, মানে ইটস ডিফিকাল্ট, মানে কারণ আমি স্কুল কলেজে এইভাবে ডিফিকাল্ট লাইফ লিড করে আসছি। ঢাকা শহরে যেরকম থাকে যে সকাল থেকে স্কুল, তারপরে কি বলে এটাকে, ওই কোচিং, তারপরে আর কিছু না, স্কুল কোচিং, স্কুল কোচিং, স্কুল কোচিং। তো ভার্সিটিতে আসছি, একটু পাকনা গজায় ছিল। সো এই করতে যে আমি জুডো কারাতে ভর্তি হই, এবং আমার এখন আমি যদি বলি 2012 সাল থেকে এখন 2024 সাল, 12 বছর আগের আমি ছেড়ে দিছি। আমি আর জুডো কারাতে জাস্ট ওই 8 মাসই করছিলাম। এখনো আমি দৌড়াইতে গেলে ওইটার একটা ওয়ার্ম আপ আছে, মানে পুরো চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত আপনার মানে ওয়ার্ম করে দিবে, সো দ্যাট ইউ ক্যান ডু এনিথিং, মানে স্ট্রেচিং টেচিং অর সামথিং। ওটা আমি এখনো করি। আচ্ছা, আমার মেমোরিতে এখনো আছে, কারণ ইট ওয়াজ সো এফেক্টিভ। যে ওই যে আমি যে সেকেন্ড ইয়ারে ছিলাম, ওই ওয়ার্ম আপটা, ওই এক্সারসাইজের যে 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 রুটিন বলা যায় না, মানে অভ্যাসটা আমাকে ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামের যে জুডো কারাতের সেন্সেরা শিখাই দিছিল, যেটা কিনা করে আমরা তারপর শুরু করতাম মানে হোয়াট এভার, না মানে ওটা না বলি কারণ মানে স্টেজের মধ্যে জিনিসপত্র ভাঙবে আর কি। বাট মানে এবং ইট ওয়াজ ভেরি হার্ড ট্রেনিং। আমাদেরকে কি করতো জানেন, এরকম করে পেটের মধ্যে পাঞ্চ করতো, এত জোরে করতো অনেকে বমি করে দিত। ইট ওয়াজ আই উড সে আর্মি ট্রেনিং যেরকম হয় না, মানে ওই রকম টাফ ট্রেনিং করতাম আমরা। সপ্তাহে 3 দিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। ইট ওয়াজ আর্লি। আমি ওই একটা বছর সেকেন্ড ইয়ারে আমি সকাল 6টায় যেতাম বাসা থেকে, এবং কিভাবে যেতাম, সাইকেল চালায়, এবং সাইকেল ওয়াজ দ্য সেকেন্ড এক্সারসাইজ দ্যাট আই ডিড থ্রু আউট মাই হোল ইউনিভার্সিটি লাইফ ঢাকা ইউনিভার্সিটিতে। যে সাইকেল চালায় বাসা থেকে যাইতাম, 20 মিনিট লাগতো শাহবাগ পরিবার থেকে, মানে আমি নীলক্ষেত থেকে একটু ঘুরে যেতাম, ভালো লাগতো আর কি। তো ওইখানে ওই এত হার্ড ট্রেনিং করছি ওই একটা বছর, এত হার্ড ট্রেনিং, ওইটা আমার সারা লাইফ চেঞ্জ করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, খুবই, নট অনলি হচ্ছে ফিজিক্যাল হেলথের জন্য বাট অলসো মেন্টাল হেলথের জন্য, যে মেমোরি বিল্ড আপ করার জন্য, মেমোরিকে এক্সপ্যান্ড করার জন্য। কারণ মেমোরিতে থাকবে ব্রেইনে, সো ব্রেইনটাকে ভালো রাখতে হবে, ভালো রাখার জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। ভাই এই প্রসঙ্গে আরেকটা জিনিস হচ্ছে কানেক্টেড একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ঘুম, এবং মোর ইম্পর্টেন্টলি ঘুমের যে টাইম, মানে নট জাস্ট দ্য ডিউরেশন, যে কেউ একজন হয়তো ভোরের দিকে 6 ঘন্টা ঘুমাইলো, কেউ একজন হয়তো হচ্ছে সন্ধ্যা রাতের দিকে বা হচ্ছে মধ্যরাতের দিকে হচ্ছে 6 ঘন্টা ঘুমাইলো। এই জিনিসগুলো কি মেমোরি এবং পারফরমেন্সকে এফেক্ট করে কিনা? অ্যাবসলিউটলি, এভরিথিং। মানে এটা তো অফকোর্স করে, মানে মেমোরি ইজ ডাইরেক্টলি লিঙ্ক উইথ স্লিপ। আচ্ছা, স্লিপ কোয়ালিটি, ইনফ্যাক্ট আপনার যদি ভালো স্লিপ কোয়ালিটি না হয়, আপনি মেমোরি আপনার থাকবে না। এবং কোয়ালিটি বলতে, কারণ কেউ হয়তো জিজ্ঞেস করলো যে ভাইয়া দিনে কয় ঘন্টা ঘুমাবো, কত ঘন্টা ঘুমাবো, ওই ঘন্টা দিয়ে হচ্ছে মাপাটা কি ঠিক কিনা? না, টাইম দিয়ে ঠিক। সময় যখন সূর্য ডুববে, আচ্ছা, রাতের বেলা যখন অন্ধকার, ঘুমের সময় হলো অন্ধকারের সময়। যত আর্লি আপনি ঘুমাতে পারেন তত বেটার। কারণ অ্যাকচুয়ালি আমি যদি আমার ঘড়িটা জাস্ট দেখাই আপনাকে, মানে এখানে আমার সূর্য উঠার টাইম আছে, সূর্য ডুবার টাইম আছে, মানে লোকেশন ওয়াইজ। আমি এটা কেন এটার করার আরেকটা কারণ আছে, কারণ আমি তো যেহেতু জার্মানিতে 10 বছর আছি, নামাজের সময়টা কিন্তু সূর্য ধরে করতে হয়। এবং জার্মানিতে একটা বছরের মধ্যে শীতকালে
রাত এত বড় হয়ে যায়, মানে দিন থাকে মাত্র 10 ঘন্টা 12 ঘন্টা, মানে সূর্য উঠে হলো 8টার সময়, বুঝতে পারছেন? মানে আমি এখানে স্টেজ এই স্টুডিও 9টার সময়, মানে 8টার সময় মনে হয় যে ভোর রাত, লিটারালি এত রাত থাকে। আর ওই শীতকালে এই টাইমটাতে সূর্য ডুবতেছে 5টা, সরি 4টার সময় সূর্য ডুবে যায়, মানে বুঝছেন মাঝখানে খুব কম সময় থাকে দিনের আলো, মানে 8 ঘন্টার মতো আর কি, ম্যাক্সিমাম 8 ঘন্টা। মানে আপনি যদি একদম চোখ খুলে দেখেন যে সানলাইট আসতেছে। এবং জার্মানিতে আরেকটা প্রবলেম হচ্ছে যে ওখানে সূর্যের ওই পুরো উইন্টার টাইমটা এত মেঘলা থাকে, মানে সূর্যের আলো দেখাই যায় না। আমরা আসলে বিষুবরেখার কাছাকাছি, তো খুব বেশি খুবই ভালো, আমরা খুব ব্যালেন্সড একটা ব্যালেন্সড। হ্যাঁ, এবং এই উপমহাদেশে এটা একটা আল্লাহর রহমত বলবো, ব্লেসিং বলবো। কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা আমি যদি বলি সাউথ ইস্ট এশিয়া, এইসব কান্ট্রিগুলোতে দিন আর রাতের পার্টটা কিন্তু কাইন্ড অফ ইকুয়াল, 12 ঘন্টা কাইন্ড অফ। তো আমাদের ঘুমাতে হবে যখন অন্ধকার। এবং মানে এটা যদি বলি কিভাবে মেমোরির জন্য বেটার হতে পারে, যখন সূর্য ডুবতেছে, আমি যদি আমার কথা বলি যে যেহেতু আমি একজন মুসলিম, এটা বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি মুসলিম, মানে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি পারসন। মাগরিবের নামাজ পড়বেন, তারপরে মাগরিবের নামাজ পড়ে তো আস্তে আস্তে কি করে মানুষজন সন্ধ্যার সময়, না বাংলাদেশের কনটেক্সট যদি আমি চিন্তা করি, তখন মানুষজন পড়ে, রাইট, যে সন্ধ্যার পরে টিচার আসে, এই সে করে, তারপর এশা হয়, এশার পরে পড়া শেষ করে মানে ঘুমাতে হবে ম্যাক্সিমাম 10টার মধ্যে। আচ্ছা, 10টার সময় লাইট অফ। এইটা যদি এবং এটা আমি আমার বাসায় ট্রাই করতেছি ইমপ্লিমেন্ট করতে, এবার হচ্ছে না, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা রাতে খাই কখন বলেন তো? আপনি খান কখন রাত্রেবেলা? এই তো 10টা 10:30 ডিনার করেন 10টা 10:30। ইট হ্যাজ টু বি স্টপ নাও ফ্রম ইউ ভাই, ইউ হ্যাভ টু স্টপ ইটিং অ্যাট 10। এবং ভাই যারা স্টুডিওতে আছেন ভাই, 10টার সময় আর খাওয়া যাবে না। ওকে, আমি টার্গেট নিলাম, ইনশাল্লাহ। খাইতে হবে কখন জানেন? আমি ওই স্লিপটা আসার আগে খাওয়াটা কত, মানে খাওয়া স্লিপ সব ইম্পর্টেন্ট। খাইতে হবে হলো আপনার, বাংলাদেশে এটা খুবই ডিফিকাল্ট। আমি জার্মান কনটেক্সটে বলতেছি, আমরা জার্মানিতে ডিনার করি বা রাতের খাওয়া খেয়ে ফেলি 6টার সময়। আচ্ছা, হোয়াট এভার দ্য ইয়ার ইজ, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে কি উইন্টার, সামার, যাই হোক, রাতের খাবার হলো 6টা, 6 PM, একদম শার্প। এবং জার্মান ভাষায় আমি যদি জানি, জার্মান ভাষায় কেউ বুঝবেন কিনা, যে এটাকে বলে আবেন ভোট। আবেন্ড মানে হলো সন্ধ্যা, আর এই যে ভোট মানে আর উচ্চারণ একটু ডিফারেন্ট, মানে BROT, ব্রোট, আবেন ব্রোট। ব্রোট হলো রুটি। জার্মানরা দিনটা শেষ করে রুটি খেয়ে, রুটি এবং খুব লাইট স্ন্যাক করে, রুটি একটু চিজ, দ্যাটস ইট। বা ওরা মিট টিট খেলো। তো বাংলাদেশে আমরা এটাকে শিফট করে নিয়ে গেছি 10টার সময়। 10টায় খাইলেন আপনি ভাত, খেয়ে তারপর মনে হয় আচ্ছা ঠিক আছে ভাত খেলাম, আমার তো পেটে তো প্রচুর খাবার, প্রচুর এনার্জি, ঠিক আছে। তখন মনে হয় আচ্ছা আমি এখন আমার একটু এই কাজ করি, একটু ফোন দিই, একটু এই করি সেই করি, করতে করতে হয়তো 12টার সময় আচ্ছা ঘুমাইতে হবে মনে হয়, তাই না? তারপরে 1টার সময় যে মানুষজন ঘুমাইতে যায়, উঠে কয়টায় বলেন তো? এবং মানুষ একটা স্লিপ, ইউজুয়ালি দেখা গেছে যে নেপোলিয়ান আছে, সে ঘুমাইতেন 4 ঘন্টা। বা অনেক, মানে আমি যদি হিস্টোরিক্যালি দেখি যে যারা অনেক হাই ফাংশনিং অ্যাডাল্টস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অ্যাকচুয়ালি মডেল না, সো উনি কয় ঘন্টা উনি তো ঘুমাতেনই না রাতে, রাইট? মানে উনি রাতের সালাত পড়তেন, রাতের নামাজ পড়তেন, মানে আমি সবসময় চিন্তা করি উনি ঘুমাতেন কখন, তাই না? উনি কিন্তু ঘুমাতেন, উনি যে কাইলুলা করতেন, দিনের বেলা একটু ঘুমাইতেন, বাট রাত্রেবেলা আমাদের ঘুমটা ইম্পর্টেন্ট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কখন? ইশার পরে, রাইট? ইশার পরেই উনি মানে ইমিডিয়েটলি, আমাদের হাদিস আছে, মানে আমি একটু ওই ইয়াতে যাচ্ছি, কারণ টু বি অনেস্ট আমি চেষ্টা করি যে আমাদের যে বেস্ট হিউম্যান বিইং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ফলো করতে। সো উনি বলছেন যে রাতে খাওয়ার পরে ঘুমায় যেতে, রাতে সলাতের পরে ঘুমায় যেতে। উনার আরেকটা টিপস ছিল যে মানে কি বলে, খাওয়ার পরে হাঁটতে, রাইট? 40 কদম হাঁটতে। এইটা টু বি অনেস্ট এটা অথেন্টিক কিনা, অথেন্টিক হাদিসগুলো এটাও বিবেচনার বিষয়, বাট উনার প্র্যাকটিস যদি বলি অথেন্টিকলি, উনি জাস্ট এশার পরে মানে জেগে থাকতেন না, উনি ইমিডিয়েটলি এশার পরে ঘুমায় যেতেন। বাংলাদেশে এশা হয় কয়টায়? এখন তো হচ্ছে 7:15, 7:30, 7:30 সময়, রাইট? এখন যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি 8টার সময় ঘুমায় যাবেন, পারবেন? পসিবল? ডিফিকাল্ট হবে, ইজন্ট ইট? আমাদের বিকজ দ্য হোল লাইফস্টাইল, ইটস আ হোল লাইফস্টাইল প্রবলেম। সো অফকোর্স আমি বলবো না যে 8টার সময় ঘুমাতে, কারণ আমাদের লাইফ আছে, উই হ্যাভ আ লাইফ, তাই না? আমাদের আরো মানে আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরের দিনের প্রিপারেশন আছে, খাবার গুছায় রাখার ব্যাপার আছে, বা খাবার খাওয়ারও ব্যাপার। কারণ আমাদের বাসায় খাবারগুলোতে আমাদের সম্মানিত মা বা আমাদের যারা মানে আমাদের মা, বোন, স্ত্রী বা ইনারা বানাচ্ছেন, ওনাদেরও তো একটা প্রেশার আছে যে এগুলা করতে হবে। বা আমি নিজে ছেলে, আমি নিজেই এগুলা করতে হয় আমাকে, কারণ জার্মানিতে আমি দেখা গেছে যে সবকিছু নিজে করতে হয়, বাথরুম সাফ থেকে শুরু করে খাবার বানানো শুরু করে, মানে এভরিথিং আই হ্যাভ টু ডু মাইসেলফ। সো খাবারটা সময় মতো খেতে হবে, দ্যাটস দ্য বিগিনিং।
যে আমি যদি বলি যে মুসলমান হিসেবে কি যে আপনি এশা নামাজ যদি এখন পড়ে আসেন 7টায়, এখন আরো ইজি নামাজ পড়ে এসে 8টার সময় খেয়ে ফেলবেন, 8টা 9টা 10টা 2 ঘন্টা টাইম, হ্যাঁ 2 ঘন্টা আপনার টাইম আছে, 10টা পর্যন্ত আপনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই। আপনি ভাই আজকে থেকে আমি আচ্ছা ঘড়িটা তো খুলে ফেলছি, আজকে থেকে আপনি প্রমিস করবেন ইনশাল্লাহ যে আপনি আজকে থেকে বাসায় গেলে 8টার মধ্যে আপনি টেবিলে বসবেন, বসে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। এবং এটা সব মানুষের দরকার যে খাওয়াটা, কারণ কি আমাদের স্লিপ কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে আমরা কখন খাচ্ছি এটার উপর। ট্রাস্ট মি, মানে আমি যদি কি ফ্যাক্টরটা বলি একদম কি মানে ডাইসেক্ট, কারণ আমি মানে আমাদের আমি যেহেতু সায়েন্স নিয়ে মানে আমি বলবো যে আমি সায়েন্টিস্ট, আপনি আমাকে অনেক বড় একটা নাম আছে সিনিয়র জিনোমিক সায়েন্টিস্ট, বাট আই এম আ লার্নার, আই লার্ন এভরিথিং হোয়াট আই গেট। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে থেকে ওই আপনি যখন মানে মানুষ যখন জাস্ট ঘুমের আগে খায়, 10টার সময় খেয়ে ফেলে এবং এবার আপনি তখন ঘুমাইতেই পারবেন না, আপনার তখন বডি একদম মানে রিচার্জড হয়ে গেছে, কারণ আপনি যখন এতগুলা খাবার খাইতেছেন, খাবার খাওয়ার পরে ওটাকে ভেঙে চুরে শেষ করতে অনেক সময় লাগে, বাট মোটামুটি 3 ঘন্টার মধ্যে খাবারটা চলে যায় বডি থেকে, পেট খালি হয়ে যায়। তো ওই 3 ঘন্টা তো আপনাকে দিতে হবে, রাইট? আপনি যদি 8টার সময় খান, 9, 10, ম্যাক্সিমাম 11টার সময় আপনার লাইট অফ করতে হবে, কিন্তু 11টাও একটু লেট হয়ে যায়, মানে ম্যাক্সিমাম 10:30 লাইট অফ করবেন, আপনি মানে জাস্ট শুয়ে পড়তে হবে। এবং ম্যাক্সিমাম টাইম মানুষের ওই সময় ঘুম আসে না, কারণ কি সার্কেডিয়ান রিদম, এই একটা ওয়ার্ড আপনিও তো জানতে পারেন, মানে সার্কেডিয়ান রিদম ব্যাপারটা বায়োলজি স্টুডেন্ট আরো ভালো বুঝবে যে আমাদের মানে ডে অ্যান্ড নাইট আমরা তো চোখে দেখতেছি, রাইট? চোখে দেখে মেলাটোনিনের একটা ফ্যাক্টর আছে, ওইটা মানে অনেক হাই লেভেল, মানে কি বলবো এটাকে অনেক মেটা লেভেলের। আমরা যদি একদম একটা কোষের মধ্যে যাই, একটা কোষের কি চোখ কান আছে? না। কোষ কি দেখতে পারে আলো না অন্ধকার? কিছু দেখতে পারে না। কোষ হলো সার্কিডিয়ান রিদম দিয়ে চলে, এবং এই রিদমটা টোটালি সে সিগন্যাল পায় অনেকগুলো, এই যে এই দিন সূর্যের থেকে এসে মানে সূর্যের আলো, ধরেন সূর্য না, আপনি এই যে মোবাইল দেখতেছেন, এটা কিনা আজকালকার যুগে সবচেয়ে বড় প্রবলেম, যে রাত্রে 10টার পরে মানুষজন মোবাইলে ফেসবুক স্ক্রল করা শুরু করে, রাইট? মানে স্ক্রল করতে করতে ইউটিউব দেখতে ডুম স্ক্রলিং এন্ড অফকোর্স মানে ওখান থেকে অ্যাকচুয়ালি কোন লাইটটা এফেক্ট করে সেটাও আমরা এখন জানি, ব্লু লাইট, রাইট? আমাদের যাদের ফোন আছে প্রত্যেকের ফোনে দেখবেন যে নাইট লাইট বলে একটা অপশন আছে, রাইট? এটা আমি সবসময় ইউজ করতেছি, নট অনলি মানে এটা সফটওয়্যার কোম্পানি এখন আনছে, আমি এটা ইউজ করছি 2016 সাল থেকে, যে তখন থেকে অ্যাকচুয়ালি রিসার্চে আসছে পেপার পাবলিকেশনে যে ব্লু লাইট স্লিপ কোয়ালিটি নষ্ট করে, ব্লু লাইট। হ্যাঁ, এবং আপনারা অফকোর্স মানে আপনারা মোবাইল ইউজ করেন, বা আপনারা মানে আমরা যারা মোবাইল ইউজ করেন, যে কোনো স্ক্রিন ইউজ করেন, ব্লু লাইট ফিল্টারটা আজকে থেকে অফকোর্স অন রাখবেন। এবং এটা অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম আছে বাংলাদেশের, আমি চিন্তা করতেছি, আমরা তো টিউব লাইট ইউজ করি, রাইট? সাদা লাইট মানে হোয়াইট, অফ হোয়াইটের, আপনি তো ফিজিক্সের কনসেপ্টে যদি বলি, সাদা ইজ আ মিক্সচার অফ হোয়াট, মানে এভরি কালারস, রাইট? আমাদের এখানে হচ্ছে বিশেষ করে যে এলইডি গুলো পাওয়া যায় ভাইয়া, মানে এটা আমরা ক্লাসেও হচ্ছে মানে ওই স্পেক্ট্রোমিটার দিয়ে দেখিয়েছিলাম, মানে লাইটটাকে স্প্লিট করে, রাইট? যে এটার মধ্যে হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ভায়োলেট, এই পোরশনটা নরমালি আমাদের যে হোয়াইট এলইডি লাইট গুলো পাওয়া যায়, এগুলো বেশি থাকে, বাট বাজারে কিন্তু একটু ওয়ার্ম টিন্টের লাইটও পাওয়া যায়, সো ওইটা বরং মানে বেটার, কিন্তু ইউজ করে না মানুষ। হ্যাঁ, কোথাও ইউজ করে না, এবং এটা আসলে মানে ইনফরমেশনটা জানতে হবে। আর সার্কেডিয়ান রিদমের কথা ভাইয়া যেটা বললেন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে লাইট এক্সপোজার, এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমামেরই হচ্ছে মিস হয়। সো আমরা হচ্ছে অনেকে দেরি করে ঘুম থেকে উঠি, আলো দেখি না, ক্লোজড এনভায়রনমেন্টের মধ্যে থাকি, বাইরে যাই না। ইউ আর দ্য এক্সপার্ট, মানে অ্যাট লিস্ট একটু যদি আমরা যদি ছাদেও যাই, ভোরবেলা ঘুম থেকে উঠে যদি ছাদেও যাই, ছাদে গেলেও ওই লাইটটা, ওই আকাশটা, ডিরেক্টলি সূর্য দেখলাম না, বাট স্টিল যদি ওই লাইটটা আমার চোখে আসে, বারান্দায় গেলেও হয়, মানে এইটাও সার্কেডিয়ান রিদমটাকে হচ্ছে কিক স্টার্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এক্স্যাক্টলি। এন্ড টু বি অনেস্ট, মানে এই যে আপনি যে কথাটা বললেন সার্কেডিয়ান রিদমকে কিক স্টার্ট করা, মানে ইটস আ 24 আওয়ার সাইকেল। সার্কেডিয়ান রিদম কিন্তু 1 মাস 2 মাসের ব্যাপার না, প্রতিটা দিন 24 ঘন্টার একটা সাইকেল, মানে এটা রিসেট হচ্ছে, প্রতিদিন রিসেট হচ্ছে। এখন মানে যেটা বললাম যে আমি কেন এগুলা নিয়ে বলতেছি, আমার ফ্রেন্ড যে কিনা গটিংয়ে আমরা একসাথে পিএইচডি করছি, ও এখন কাজ করতেছে বায়ারের সিনিয়র সায়েন্টিস্ট, মানে বায়ার ফার্মাসিউটিক্যালস হলো জার্মানির টপ ফার্মা এবং ওয়ার্ল্ডের টপ 10 ফার্মার মধ্যে একটা, বায়ার, BEYER, বায়ার ফার্মা। ওরা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এখন ওরা মোস্টলি প্ল্যান্ট নিয়ে কাজ, প্ল্যান্ট বলতে গেছি এগ্রিকালচার সাইডে ওদের কাজ বেশি, কারণ জার্মান এই যে এখানে যত এগ্রিকালচারে যত সার টার দেয়, এগুলার অ্যাকচুয়াল ডিজাইন, মানে অ্যাকচুয়াল যে কেমিক্যাল কোনটা দিলে কি হয়, এগুলা
আবিষ্কার করে ওই বায়ার থেকে আবিষ্কার করে, বায়ার যে ক্রপ সায়েন্স বলে এটাকে, সিআরওপি, ক্রপ সায়েন্স, ওইখানে একটা পুরো ডিভিশন আছে। ওরা মানে ওদের মেইন বিজনেস হলো ওইটা, যে ক্রপের যত ধরনের অসুখ আছে, ধান টান যা অসুখ আছে, ওইটার বিরুদ্ধে ওরা ওষুধ বের করে, মানে ওষুধ বলতেছে কিন্তু আমরা তো এটাকে ভাবি যে সার, আমরা বলি সার দাও, কিন্তু সার নয়, কিন্তু ওষুধ, গাছের জন্য ওষুধ, গাছের জন্য ওষুধ বের করতেছে বায়ার। তো ওইখানে আমার এক ফ্রেন্ড ঢুকছে, ও হিউম্যান সায়েন্সে আছে বায়ারে। তো ওর পিএইচডি, আমরা একই ব্যাচমেট, পিএইচডি করছে জাস্ট এই সার্কেডিয়ান রিদমের উপরে। আচ্ছা। এন্ড ও সেল নিয়ে কাজ করতো। তো সেল কালচার করে, এই যে এখানে জিনোমিক্স নিয়ে কাজ, এই জন্য আমি বলতেছি কথাটা, যে জিনোমিক্স নিয়েও কাজ করছে কি, যে ও আরএনএ সিকোয়েন্সিং করছে। আরএনএ সিকোয়েন্সিং হলো একটা মেথড, যেই মেথড দিয়ে অ্যাকচুয়ালি একটা কোষের যে জিনোমিক্সের যে কাজ হচ্ছে ওটার আউটপুটটা বোঝা যায়। ইটস লাইক আ টেস্টার। আপনার ধরেন ইলেকট্রনিক্স নিয়ে যদি বলি, ধরেন আপনার একটা মেশিন দিয়ে কি বলে ওইটাকে, যে দুটো ইয়াতে যে টেস্ট করে, কি বলে, কোন একটা সার্কিট তৈরি করার পরে কিছু পয়েন্ট, ওই পয়েন্টগুলোতে হচ্ছে আমাদের প্রোব কানেক্ট করে দেখতে হয় যে কোথায় কত ভোল্টেজ, কোথায় কত কারেন্ট, এখান থেকে বোঝা যায় যে সার্কিটটা ফাংশন করবে কিনা ঠিকমতো। এক্স্যাক্টলি, এটা হলো কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনিক্স এর উপর বা ট্রিপল এর উপর অর সামথিং। বায়োলজিতে এরকম ওয়ান অফ দ্য মেথডস ইজ কল্ড আরএনএ সিকোয়েন্সিং। এই যে সিকোয়েন্স না, যে সিকোয়েন্সিং, এই যে হিউম্যান জিনোম সিকোয়েন্সিং। তো জিনোম সিকোয়েন্সিং হয় ডিএনএ কে, বাট আরএনএ সিকোয়েন্সিং আসছে বেশ পরে, ঠিক আছে। এবং বাংলাদেশে এটা হচ্ছে, আমি বলবো যে মানে হচ্ছে না তা না, ইটস ভেরি এক্সপেন্সিভ টেকনিক, ইটস ভেরি এক্সপেন্সিভ। মানে একটা স্যাম্পল সিকোয়েন্সিং করতে আমরা, মানে একটা জাস্ট ওয়ান স্যাম্পল, আমি বলছি 200-300 মানে করতে হয় ইউজুয়ালি। একটা স্যাম্পল সিকোয়েন্স করতে 20,000 টাকা লাগে, 20 থেকে 25,000 টাকা একটা স্যাম্পল। আর এই আরএনএ সিকোয়েন্সিংটা ইউজুয়ালি মানে অনেকগুলো করতে হয়, অনেকগুলো, মানে যেহেতু রিসার্চ গ্রেড করতে হয়। আমার ওই ফ্রেন্ড যে এখন বাইরে আছে সায়েন্টিস্ট হিসেবে, ও টার্কিশ অ্যাকচুয়ালি, মানে ওর নাম হলো সিনেম, লাস্ট নামটা ভুলে গেছি। তো সিনেম, ও যখন মানে এই সার্কেল রিদম নিয়ে রিসার্চ করতো, ওর ফাইনাল থিসিসটা এটার উপরে ছিল যে ও দেখাইছে একটা কোষও বুঝতে পারে সার্কেল রিদম উইদাউট এনিথিং। মানে একটা আপনি বায়োলজিতে খুব মানে বেসিক, আবার একটু বেসিক টেকনোলজি চলে যাচ্ছে আমাদের দর্শকদের জন্য, মানে বোঝার সুবিধার জন্য, যে একটা কোষকে আমরা কালচার করতে পারি, সেল কালচার বলে এটাকে। হ্যাঁ, যে আমরা ধরেন এটা অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পাওয়া একটা, যে আমরা যে স্কিন সেলকে নিয়ে ওটাকে কালচার করে, ওটাকে স্কিন সেল থেকে যে কোনো আইপিএসসি, এটাকে ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল বলে, যে স্টেম সেল টেকনোলজিটা, এটা নোবেল প্রাইজ পাওয়া। এই যে সেলকে কালচার করা যায়, ও দেখাইছে যে নিউরন কালচার করছে, এবং সকাল আর রাত, ঠিক আছে। ও সকালবেলা স্যাম্পল নিছে জার্মান সকালে, আর রাত্রেবেলা স্যাম্পল নিছে, আরএনএ সিকোয়েন্স করে ডিফারেন্স পাইছে। দেয়ার ইজ এ ডিফারেন্স অন দ্য জিন, এই যে জিন এক্সপ্রেশন বলে এটাকে, মানে জিন এক্সপ্রেশন বলতে যে ডিএনএ থেকে আরএনএ মেসেঞ্জার, মানে একটা মেসেজ যাচ্ছে। হ্যাঁ, আর এটা একটা, আমি যদি কেমিস্ট্রি সাইডে চলে যাই, নিউক্লিওটাইড বলে, মানে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এই ব্যাপারগুলো তো আছে। সো এই আরএনএ যখন মেজার করছে, দেখছে কি সকালবেলার কোষ একভাবে জিন এক্সপ্রেশন করতেছে, আরএনএ এক্সপ্রেস করতেছে, রাত্রেবেলা ওই একই কোষ নিউরন ও কি জানি টেস্ট করছে, নিউরনকে টেস্ট করছে। মানে যেহেতু আমরা নিউরোসায়েন্সে ছিলাম, নিউরন আছে, মাইক্রোগ্লিয়া আছে, অ্যাস্ট্রোসাইট আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে, মানে অনেকগুলো সাব সেলস। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যেও ডিফারেন্স পাইছে সকালবেলা একই, বুঝছেন, মানে একই জায়গায় ইনকিউবেটরে। মানে ইটস অ্যামেজিং ডিসকাভারি হচ্ছে, ইটস অ্যামেজিং ডিসকাভারি, যে ওই সেলগুলো না দেখছে চোখে, না ওরা একটা অন্ধকার গুহার মধ্যে আছে। তার মানে কি ভাইয়া, এই যে আমাদের বডিতে প্রতিদিন একটা যে কেমিক্যাল সাইকেলের মধ্যে দিয়ে বডিটা যায়, বায়োকেমিক্যাল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আসলেই হচ্ছে দিনের বিভিন্ন সময় এর উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের ক্যাপাবিলিটিস হয়তো ভ্যারি করে। এক্স্যাক্টলি। সো এই ভিতরের জিনিসগুলো, মেকানিজম গুলো না জেনেও, ধরেন আদিকাল থেকে হচ্ছে আমাদের ময়মুরিব্বিরা যে জিনিসটা বলে আসছেন যে হ্যাঁ সকালে ওঠা উচিত, সকালে উঠে পড়া উচিত, এটা আসলে হচ্ছে টাইম টেস্টেড জিনিস, এটা আসলে ট্রু। এক্স্যাক্টলি, এটা ট্রু, মানে কি, এটা মোর দেন ট্রু। কারণ দেখেন এই টেকনোলজি, এই যে আমরা যে জানতে পারতেছি যে সার্কেডিয়ান রিদম বলে কিছু একটা, সেটা কতদিন আগের কনসেপ্ট, খুব বেশি পুরনো, খুব বেশি 50 বছর হবে। আমি ঠিক শিওর না, মানে এটা প্রবাবলি, মানে যে সায়েন্টিস্ট এটা এই মানে টার্মটা কয়েন করছেন না, মানে ফার্স্ট একজন বলছে সার্কেডিয়ান রিদম, ম্যাক্সিমাম হয়তো 100 বছর হবে, হয়তো লাস্ট 100 ইয়ার লেটস সে। কিন্তু আমরা তো বলে যে ওই যে কি, ওই
আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই কথাটা তো আমরা জানি, এই কথাটা সত্যি কথা। আর্লি টু বেড আর্লি টু রাইজ, আমাদেরকে আর্লি বেডে যেতে হবে, আর্লি ঘুম থেকে উঠতে হবে। এবং এটা শুধু ইংলিশে প্রবাদ না, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। উনি আর্লি যেতেন, অনেক আগে উঠতেন, রাইট, এবং সারা রাত জাগতেন। এবং আমরা যদি দেখি যে যত সাকসেসফুল সিইওস আছে তারা কয়টায় উঠে, আপনি তো জানেন, একটা বই আছে 5 AM ক্লাব, এক্স্যাক্টলি, মিরাকল মর্নিং অনেকে প্র্যাকটিস করে। আমি আজকে কয়টায় উঠছি জানেন? কয়টায়? 4:30টার সময়। আমি জাস্ট ঘুম ভেঙে গেছে। এটা যদি আমি বলি আমি মিলিয়নার্স ক্লাব না, বিলিয়নার্স আমি কেউ না, আমি জাস্ট আ বেসিক হিউম্যান বিং। মানে বেসিক হিউম্যান বিং মানে কি, আমার দুটো চোখ আছে, হাত, আল্লাহ আমাকে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। আমার এই ঘুম থেকে ওঠার অভ্যাসটা অ্যাকচুয়ালি জন্মগত কাইন্ড অফ, হ্যাঁ, মানে, এবং এটা জন্মগতই অনেকে আর্লি উঠে যায়। মানে আমার আম্মা আমাকে বলে যে, এখনো বলে যে, আমি বলে জাস্ট যখন 2 বছর বয়স, হ্যাঁ, আব্বা মা ঘুমায় আছে, আমি মুগদাপাড়ায় থাকতাম তখন, ঠিক আছে, মুগদাপাড়া কলোনিতে থাকতাম, উঠে 4টার সময় উঠে নাক কামড়াইতাম, যে বলে আমি কি, মানে হোয়াট আর ইউ ডুইং ম্যান, মানে আমি তো কথা বলতে পারতাম না, বাট আমি মানে আলহামদুলিল্লাহ মানে সকাল মানে জন্মের শুরু থেকেই অনেক আর্লি উঠি। এই অভ্যাসটা আমার এখনো আছে। কিভাবে? আমার যখন রাত 10টা বাজে আমার চোখ বন্ধ হয়ে যায়, আই ক্যান স্টে অ্যাওয়েক, আই কান্ট। মানে এটা হলো কি, বডির 24 ঘন্টার একটা রিসেট দিতেই হবে। এটা হলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোক যাই হোক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন আমাদের এইভাবে বডিকে, যে আওয়ার বডি ইজ আ মেশিন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার কথা থেকে হচ্ছে বেশ সুন্দর কয়েকটা পয়েন্ট পেলাম। প্লিজ। সেটা হচ্ছে মানে নট অনলি ফর স্টুডেন্টস, যে কারোর জন্য যারা হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে চায়, যারা হচ্ছে পরিশ্রম করতে চায়, ব্রেইন ওয়ার্ক করতে চায়, একটা আউটপুট নিয়ে আসতে চায়, সো তাদের জন্য এই এক্সারসাইজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বডিকে ঠিক রাখার জন্য, ব্রেইনকে ঠিক রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে স্লিপ হ্যাবিট, যেটা এইটাকে হচ্ছে ঠিক জায়গা মতো নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ফুডের ব্যাপারটা, ফুডেরটা তো হচ্ছে একটা টাইমিং সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখানে কি হচ্ছে ফুডের ক্যাটাগরি বা টাইপ, এটার উপরেও কি ম্যাটার করে? অফকোর্স। আমি আজকে সকালবেলা আমার, কারণ যেটা বললাম যে বায়োকেমিস্ট্রি পড়লে একটা প্রবলেম আছে, আপনি ফুড, লাইফ সায়েন্স যা বলবেন না, আমার মানে অলরেডি পড়ে আসছে, আমাদের পড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে। আমি একটা মেসেজ দিয়ে রাখি যে প্লিজ আপনারা যারা আছেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন ভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই যে সাবজেক্টগুলো, বা জেনেটিক্স হতে পারে, ফার্মেসিটা একটু কমার্শিয়াল লাইনে চলে যায়, কারণ ড্রাগ বানানোর পড়ে তো ফার্মেসি অফকোর্স গুড জব, মানে আমি বলতেছি না যে খারাপ সাবজেক্ট, বাট বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, এগুলা যেখানে পড়ায় দয়া করে পড়েন। কারণ কি, food quality is the major factor. We are what we eat. এটা কিন্তু একটা লাইন আছে, একটা কোট আছে যে we are what we eat. আমরা তাই যা আমরা খাই। এটা আমি জানি না কে বলছে, আমি মানে কোটটা ভুলে গেছি, বাট এটা হলো মানে শোনা কথা না, মানে আমরা জানতে পারি। এখন আমরা বাংলাদেশে এটা মেজর প্রবলেম। আমি এটা জার্মানিতে 10 বছর থেকে আমি দেখছি যে আমাদের একটা মানে আপনি সকাল দুপুর রাত টেক এক্সাম্পল অফ এনি বেলার খাবার, একটা প্লেট চিন্তা করেন, গোল প্লেটের মধ্যে কত পার্সেন্ট শর্করা থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে, কত পার্সেন্ট ভেজিস থাকে বলেন? কার্বস অনেক বেশি থাকে। পার্সেন্ট বলেন, নাম্বার পার্সেন্টেজ হয়তো अराउंड 70 হতে পারে। 70, ওকে। আর প্রোটিন কত পার্সেন্ট থাকে? মেবি লেস দেন 20। আর ভেজিস কত পার্সেন্ট, মানে ফাইবার ভেজিস কত পার্সেন্ট থাকে? 10 अराउंड 10 to 15 এরকম হতে পারে। বা ভেজিস আর প্রোটিনস এর মধ্যে হয়তো এটা সুইচ করতে পারে টাইম টু টাইম। লেটস সে কিন্তু কার্বস বেশি থাকে, এটা 70%, রাইট? এটা তো বাংলাদেশ হিস্টোরিক্যালি না, যে আমরা হলো আমাদের একটা, আমরা বলি যে আমরা মাছে ভাতে বাঙালি, তো আমরা ভাত খেতেই হবে, মাছ থাকুক, গোশত থাকুক, যাই থাকুক, ভাত খেতে হবে। এখন আমি জার্মানিতে যখন 14 সালে গেলাম, আমি একা, আমাকে তো রান্না করতে হবে, রাইট? ওই মাছে ভাতে বাঙালি আমিও ছিলাম। তো আমি যখন যে দেখলাম যে আচ্ছা ওখানে কেউ ভাত খায় কিন্তু খুবই কম খায়, রুটি খায় কিন্তু খুবই কম খায়, চিনি খায় কিন্তু অনেক কম খায়, মানে শর্করাগুলা একদম জিরো ওদের ফুড হ্যাবিটের মধ্যে, শর্করা না। এবং আমি যদি বলি যে জার্মানদের, মানে কারণ টু বি অনেস্ট আমি জার্মানদের রেফারেন্স টানতে হচ্ছে, কারণ আমি ওখানেই থাকি, আমার অ্যাকচুয়ালি চলে যেতে হবে, আমার 2 সপ্তাহ পরে ফ্লাইট। তো জার্মান ফুড স্টাইল হলো, নট অনলি জার্মান, ওয়েস্টার্ন ফুড কালচার যদি বলি, ওদের শর্করা থাকে ম্যাক্সিমাম 30%। আচ্ছা, বাংলাদেশে সেটা 70%, লেটস সে 70%, মানে ডাবল শর্করা খাচ্ছি আমরা। দ্যাট ইজ দ্য কালপ্রিট। আমরা অনেক শর্করা খাই। আমাদের সকালের খাবারে থাকে 3টা রুটি বা 4টা রুটি বা 2টা পরোটা বা 3টা পরোটা, যেখানে অনেক কার্ব থাকে, অনেক অয়েল থাকে। দুপুরবেলা আমরা ভাত খাই 70%, মানে আমাদের প্লেট ভরা ভাত থাকে, সাথে থাকে, রাতেও ভাত খাই।
প্রবলেমটা হচ্ছে কি, এটা 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 আমাদের মানে আমি দোষ দিব না, কারণ কস্টিং, এটা প্রাইস না, যে ভাতের তো আমরা তো ভাত বানাই, মানে আমাদের তো প্রডিউস করি, এটা হচ্ছে লোকাল প্রডিউস না। আমি কুষ্টিয়ার ছেলে, তো কুষ্টিয়ার ওদিকে প্রচুর রাইস মিল আছে, মানে রাইস মিলে বিজনেসই করে, মানে আমার পরিচিত মানে মানুষজন আছে যে রাইস মিল প্রচুর প্রোডাকশন হচ্ছে, তো আমরা তো ভাত খাবোই। জার্মানিতে প্রোডাকশন কি হয় জানেন? সবচেয়ে বেশি ওদের ক্রপ কোনটা প্রোডাকশন হয়? গম। আচ্ছা, হ্যাঁ, অফকোর্স, মানে ওরা ওই গমটা থেকে ব্রেড বানায়। ব্রেড ওরা জার্মানিতে প্রায় 200 রকমের ব্রেড আছে। ব্রেড ইন্ডাস্ট্রি হলো নট এন ইন্ডাস্ট্রি, জার্মানিতে ব্রেড কালচার ইজ জার্মান কালচার, মানে জার্মানির যে সিভিলাইজেশন, যে ওরা কাইন্ড অফ লাইক আবিষ্কার করছে যে আচ্ছা ইস্ট দিলে পানির মধ্যে যদি একটু কেমনে জানি ইস্ট দিলে ইস্ট থেকে হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার থেকে আমি যদি একটু ময়দা তো পরের ব্যাপার, গমটাকে একটু গুঁড়া করে আমি যদি মিক্স করি, রেখে দিই আধা ঘন্টা 1 ঘন্টা, ফুলে ঢোল হয়ে যায়। ওরা দেখে বলছে আচ্ছা এগুলা আমি বলছি লাইক থাউজেন্ডস ইয়ার্স এগো। হ্যাঁ, যে জার্মান যে মানে সিভিলাইজেশন বলতেছে, ন্যাশনালিটি তো কেবল হয়েছে, বাট তখন ওটাকে জার্মান বলতো না, মানে ওদেরকে কি ডয়েচ হলো ডয়েচল্যান্ড। অ্যাকচুয়ালি জার্মান ভাষায় কিন্তু যেমন জাপানকে বলে নিপ্পন, জার্মানি কিন্তু আমরা জার্মানি বলি না, আমরা বলি ডয়েচল্যান্ড কিন্তু এক্স্যাক্টলি লাইক বাংলাদেশ, ডয়েচল্যান্ড সেম, যে বাংলা হলো বাংলা, দেশ মানে দেশ, ডয়েচ মানে হলো জার্মান, মানে ডয়েচ মানে হলো যারা জার্মান বলতে পারে, আর ল্যান্ড মানে হলো ল্যান্ড, মানে যারা দেশ আর কি। তো ডয়েচ পিপল, আমি জার্মান পিপল, ওরা সিভিলাইজেশন শুরু থেকে এরকম আবিষ্কার করে বেড়াচ্ছে। ওরা এমন কিছু নাই যে আবিষ্কার করে নাই, আমরা তো জানি যে ওয়ার্ল্ডের রিনাউন্ড। তো কার্বোহাইড্রেটের ব্যাপারটা যদি বলি, ওরা এটা কাইন্ড অফ লাইক বের করছিল যে আচ্ছা ইস্ট দিলে ওই ফুলে, ঠিক আছে, তারপরে ওই ব্রেড 1-2টা বানাতে জার্মানিতে 200-250 রকম ব্রেড আছে, 250 রকম। বাংলাদেশে আমরা ব্রেড বলতে কি সাদা ব্রেডটা বুঝি, রাইট, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকান ব্রেড। হ্যাঁ, ওটা কিন্তু ওই ব্রেডটা আমরা খাচ্ছি বিকজ আমেরিকানরা খায়, ওই কালচার আসছে এই জন্য। বাট আমি দেশে এইবার এই বছর আমার 4 বার আসা হয়েছে দেশে, এবং মানে আমি দেশে প্রায় 1 বছর পর আসার চেষ্টা করি, মানে কারণ আমার দেশে আমার আসতেই হবে, কারণ আমার দেশ। আমি জার্মান ব্রেড কোথাও খুঁজে পাইনি, কোথাও নাই। এই যে জার্মান ব্রেড যেটা আমি খেয়ে চলি, ওখানে বাইচা থাকি বলা যায়, কারণ কি জার্মান ব্রেডে ওরা সবকিছু একদম ফাইবার দিয়ে ফাটায় থাকে, মানে ওরা, এবং জার্মান ব্রেডগুলো আমি মোবাইলে দেখাতে পারতাম হয়তো, ব্ল্যাক কালার, খুবই ডার্ক কালার থাকে। ওদের যে গম বা জব, মোস্ট প্রবাবলি বার্লি, মানে রাই, মানে অনেক ধরনের শস্য দানা মিক্স আপ করে এমনভাবে ব্রেডগুলো বানায় যে ওখানে ফাইবার থাকে প্রচুর, প্রোটিন থাকে প্রচুর। মানে একটা ব্রেড আপনি জাস্ট একটু বাটার দিয়ে খেয়ে ফেলবেন, আপনার সব থাকবে ওটাতে। হোল গ্রেন ব্রেডগুলো একটু ডার্ক কালারেরই হয়, কিন্তু এটা আমি পাইনি, জার্মান ব্রেড নাই এখানে। এবং আমি আমেরিকা, তো আমার যারা বড় ভাইরা থাকে, ওনারা ইউরোপ থেকে, জার্মানি থেকে যারা আমেরিকা অনেকে পোস্টডক করতে গেছে, ধরুন পিএইচডি হিসেবে পোস্টডক করতে গেছে, ওনারা অসম্ভব রকমের মিস করে যে জার্মান ব্রেড আসে, কারণ এটা অ্যাকচুয়ালি ইটস এ জার্মান কালচার। যেমন আমাদের ইলিশ একটা কালচার, জার্মান ব্রেড ইজ এ কালচার ফর জার্মানি। হ্যাঁ, মানে এটাই বলতে চাচ্ছে যে বাংলাদেশে শর্করা খাওয়া কমাতে হবে। এটা যদি এই ক্যাটাগরির কোশ্চেনটা যদি আমরা ব্যাক করি, যে আপনি যেটা বলছেন যে ফুড ক্যাটাগরি, ফুড কোয়ালিটি, শর্করা কমাইতে হবে, হোয়াইট পয়জন কমাইতে হবে। হোয়াইট পয়জন কি? যে সাদা, শুধু সুগার না, মানে সাদা চিনি, আমি বলি ক্যাটাগরিগুলো বলি, সাদা চিনি, সাদা ময়দা, সাদা ভাত, যেগুলো আমরা খাই, ডেইলি খাই, এই 3টা থেকে তো সব হয়, রাইট? সাদা ময়দা, সাদা, এগুলা বাদ দিতে হবে। সরি, এটার পরিবর্তে কি খেতে হবে সেটা আমি মানে যদি বলি, সবকিছু হোল গ্রেন খাওয়ার চেষ্টা করতে হবে, এভরিথিং। এবং আমাদের বাসায় এটা আমি প্র্যাকটিস করে আমার আব্বা আম্মা অনেকদিন ধরে, ওই লাল চাল আছে না, লাল চাল সাদা চালের সাথে 50-50 রেশিওতে মিশায় ওটাই খায়। হিস্টোরিক্যালি মানে আগে তো হচ্ছে বাংলাদেশে লাল চালই ছিল। জি, মানে সাদা চালটা তো হচ্ছে অ্যাকচুয়ালি মানে মেশিনে যখন থেকে ছাঁটাই করা শুরু হলো, তখন থেকে হচ্ছে জিনিসটা আসলো। কেন বলেন তো? ওই যে দেখতে ভালো লাগে জিনিসটা, শুধু দেখতে না, টেস্ট, চকচকে, টেস্ট। হ্যাঁ, টেস্টটা ডিফারেন্ট, কারণ লাল চালে যে স্কিনটা থাকে ওটার একটা ডিস্টিংটিভ স্মেল থাকে, খসখসে। হ্যাঁ হ্যাঁ, খেতে মানে এটা হলো, আমি যদি বলি হিউম্যান ইজ অ্যান অ্যামেজিং মেশিন। আমি বলছেন হিউম্যান ইজ এ মেশিন। হ্যাঁ, আমাদের মুখ, আমরা চাই কি চল দিয়ে যত নরম ভাবে, মানে আমরা চাই আরাম, কষ্ট করতে। আমরা চাচ্ছি যে আচ্ছা সাদা ভাত একটু মুখে দিলে মিক্স হয়ে যাবে। অথচ আমাদের বাপ দাদারা কি, আমরা যদি একটু পিছিয়ে 200-300 বছর আগেও যদি যাই, তখন কিন্তু কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। এবং তখন মানুষজন জাস্ট যা পাইছে জাস্ট চিবায় খেয়ে ফেলছে, কামড়ায় খেয়ে ফেলছে। মানে রান্না করছে, রান্নার হিস্ট্রি তো আগুনের হিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত, হুইচ ইজ
লাইক থাউজেন্ডস অফ ইয়ার্স অর মিলিয়ন্স অফ ইয়ার্স, মানে প্যালিওন্টোলজিস্টরা বলতে পারবে যে কবে আগুন মানুষজন ওই একটা ঘষা দিয়ে কি জানি আছে না, যে আমি আর কি ওই ফিল্ডে না বলে বলতে চাচ্ছি না, কারণ ওই ব্যাপারে আমার নলেজ খুবই কম, বাট রান্না তো করতো এবং যা পাইতো র। এবং এটা আমি আরেকটা টিপস দিয়ে রাখি যে খাবার বাংলাদেশে আরেকটা যেটা খুবই মিসিং, যেটা জার্মান কালচারে 10 বছর থেকে আমার হয়েছে আলহামদুলিল্লাহ, জার্মানিতে খাবারের ক্যাটাগরি বা কোয়ালিটি যদি বলি, ওদের খাবার 2 রকম পাওয়া যায় মার্কেটে। একটা হলো একটু নর্মাল প্রাইস, যেটা কিনা একটু হাই মানে মানে ওরা ওটাকে ব্র্যান্ডিং করে এভাবে যে নর্মাল খাবার। ওদের আরেকটা ব্র্যান্ডিং আছে একটু প্রিমিয়াম না, মানে বিও বলে, বায়ো খাবার। বায়ো মানে কি, যে বায়োলজি, মানে ওটাতে ওরা বলে যে আচ্ছা এটা জার্মান মানে কালচার অনুযায়ী যে ওটাতে কোনো ইয়া দেয় না, মানে যেটা আমাদের গ্রামে হয় না, গ্রামে আপনি মাঠে একটা শাক বুনলে তো শাক হয়ে যাচ্ছে, কোনো সার দেওয়া লাগতেছে না। জার্মানিতে তো অনেক, ওদের মাটি এতটা উর্বর না, ওদেরকে অনেক কিছু দিয়ে, এই যে বললাম না যে এই ফার্ম, ওই কোম্পানিগুলো তো এইসব গাছের ওষুধ আবিষ্কার করছে। তো জার্মানিতে ওরা খালি আলু জন্মায় আর গম জন্মায়, সব কিছু ইম্পোর্ট করে আদারওয়াইজ, স্পেন বা ইটালি থেকে। ওই বিও মানে বিও হলো BIO বা বায়ো গ্রেডের যে খাবারগুলো, ওগুলো হলো ওরা বলে যে ওগুলা একদম থাকে না যে গোয়াল ঘরে গরু, তারপরে ওই টাইপের ইয়া থাকে, অর্গানিক ন্যাচারাল। বাট বাংলাদেশে তো অর্গানিক তো মানে দিলেই হয়, ওই খাবারটা আমরা খাওয়ার চেষ্টা করি না কেন, আনঅল্টার্ড যেটা, আনঅল্টার্ড যে। এবং আমি যদি এই টার্মটা আমি সবসময় সবাইকে বলি যে ক্লোজার টু দ্য সোর্সের একদম কাছ থেকে নিয়ে আসবেন, শেষ, আর কিছু না, আপনাকে আর কিছুই করা লাগবে না আপনি। এবং প্রসেসড খাবার, প্যাকেজড খাবার বাদ। তার মানে কি দাঁড়ালো, যে কেক, মানে এই যে মিষ্টি, হ্যাঁ, মানে আলট্রা প্রসেসড যেসব খাবারগুলো, এগুলো আমাদের বডির জন্য মানে মোস্টলি খারাপ। এবং আমাদের ফুড হ্যাবিটের, মানে আমরা যদি বলি যে আমরা প্রসেস খাবারে ইউজ টু, ধরেন এই যে আমরা ড্রিঙ্কস খাচ্ছি, কোক, মানে কি ওই যে বিয়ের অনুষ্ঠানের পরে একটু কোক না খেলে হয় না, তারপরে একটু নাস্তা খাবো, এই যে একটা প্যাকেট একটা কেক নিয়ে নিচ্ছি, তারপরে মানে এই যে প্রসেস জিনিসগুলো যে খাচ্ছি, প্যাকেজড যেগুলা মানে ইন্ডাস্ট্রিয়ালি মানে প্রসেসড হয়ে প্যাকড হয়ে আমাদের কাছে, ওইটা কিন্তু আমরা বেশি খাচ্ছি। এটা তো আসলে মানে লং টার্ম মার্কেটিং এর কারণে, যে এই সফট ড্রিঙ্কস যেগুলো, এগুলোকে হচ্ছে হ্যাপিনেস কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অকেশন, এগুলোর সাথে হচ্ছে কানেক্ট করা হয়েছে আমাদের সুগার। দ্য সিক্রেট ইজ সুগার, যে মজা লাগে, মিষ্টি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে আমি সিন্স ফরএভার, আমি মানে জার্মানিতে যাওয়ার আগে থেকে আমি অ্যাভয়েড করতাম। এটা আমার ছোটবেলা থেকে কেন সামহাও হয়েছে যে আমি কোক খাইতাম না, ভালো লাগতো না, বুঝছেন, মানে সামহাও মেবি আমি একটু অন্য, আমার ব্রেন মনে নষ্ট আর সামথিং, মানে কোক ভালো লাগে না। এবং জার্মানিতে যাওয়ার পরে গত 10 বছরে আমি কোকের বোতল নিজে কিনছি, মানে 1টা বা 2টা, যখন মানে ওই যে মানে থাকে না হঠাৎ করে আমার কাছে একটু খেয়ে দেখি কেমন লাগে, আমি এইভাবে আমি কোক কিনি না। মানে আই পার্সোনালি মানে রিলিজিয়াসলি ফলো যে আমি সুগার খাই না। আমার বাসায় জার্মানিতে গত 8 বছর ধরে, আমি জার্মানিতে গেছি 10 বছর, মানে 2 বছর মোটামুটি থেকে বুঝে, মানে ভার্সিটি লাইফ থেকে মাস্টার্স করা শেষ করে যখন PhD স্টার্ট করছি 2016-তে, আমি সুগার কেনা বাদ দিয়ে দিয়েছি। আই ডোন্ট বাই সুগার, নট আ সিঙ্গেল কিলোগ্রাম ইন আ ইয়ার।